আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময় সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। ভোরের আলো ফুটেছে, চারদিকে সূর্যের উজ্জ্বল আলোক রশ্মিতে ভরে উঠেছে। গাছপালাবিহীন শহরে এই উঁচু উঁচু বিল্ডিংয়ের চারতলায় যেন রৌদ্রটা একটু বেশি অনুভব হচ্ছে। পূর্বাশা ঘুমিয়েই ছিল, ফজরের নামাজ সেরে আবার ঘুমিয়েছিল একটু, কিন্তু তীব্র সূর্যের আলো অনুভূত হতে ঘুম ভেঙে গেল তার। পিটপিট করে চোখ দুটো খুলল, সম্মুখের দিকে তাকাতেই যেন মাথাটা ঘুরে উঠল নিমেষেই। দুই চোখ জুড়ে যে হালকা পাতলা ঘুমের অস্তিত্ব ছিল তাও যেন পালিয়ে গেল আতঙ্কে। জায়ান উদম শরীরে, শুধুমাত্র কোমরে একটা শুভ্র রঙার টাওয়েল পেঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে পূর্বাশার সম্মুখে। সদ্য গোসল করেছে বোধহয়, ভেজা চুলগুলো লেপ্টে রয়েছে কপালে। মেদহীন ফর্সার শরীরে চিকচিক করছে বিন্দু বিন্দু পানি। হৃদযন্ত্রটা কেঁপে উঠল পূর্বাশার, কেমন ধুকপুক করছে বক্ষস্থলে। না, এই পুরুষ তাকে আর শান্তিতে থাকতে দিল না। চিনে নিয়ে এসে হৃদস্পন্দন বন্ধ করে দেওয়ার একটা চমক দিয়ে যাচ্ছে অনাবরত। আচ্ছা, জায়ান কি তাকে ভালোবাসে? হয়তো বাসে, তাই বলে এমন বেলাজের মতো আচরণ করবে নাকি? পূর্বাশার ভাবনা চিন্তার মধ্যেই তার দিকে চোখ পড়ল জায়ানের। তবে তার মুখশ্রী জুড়ে খুব একটা অপ্রস্তুত ভাব কিংবা লজ্জাবোধ দেখা গেল না। সে খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলল, উঠে গেছো তুমি? ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। আমি সকালের খাবার অর্ডার করেছিলাম, এখনই এসে যাবে বোধহয়। এই অর্ডার করা বিদেশি খাদ্য খাওয়ার কোনো বাসনা পূর্বাশার মনে না থাকলেও তা প্রকাশ করল না এই মুহূর্তে। বিছানা থেকে চট করে উঠল মেয়েটা, ঝড়ের বেগে ঢুকে গেল ওয়াশরুমে। নির্লজ্জ ছেলেটা কেমন লাজ লজ্জার মাথা খেয়ে উদম শরীরে দাঁড়িয়ে আছে, না জামা কাপড় পরেছে আর না একটু নড়ছে। লাজে কান গরম হচ্ছে পূর্বাশার, বদলোক কোথাকার। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। একটু পরে খাবার এসে পড়ল তাদের। জায়ান একদম অফিসের পোশাকে তৈরি হয়ে খাবার নিয়ে বসলো, খেয়ে নিল পূর্বাশার সাথে। খাওয়া দাওয়া শেষে মেয়েটার হাতে হাতে ধুয়ে মুছে গুছিয়ে রাখলো থালা বাসনগুলো। অতঃপর নিজের কাছে ডাকলো পূর্বাশাকে, কৃষ্ণময়ী এদিকে এসো তো। পূর্বাশার সামনেই দাঁড়ানো ছিল, জায়ানের ডাকে আরেকটু এগিয়ে গেল ছেলেটার পানে। জায়ান ঘনিষ্ঠ হলো পূর্বাশার সাথে, নিজের দুই হাত বাড়িয়ে সযত্নে হাতের ভাঁজে নিল মেয়েটার দুই গাল। আলতোভাবে ওষ্ঠ ছোঁয়ালো পূর্বাশার ললাটে। সাবধানী কণ্ঠে বলল, নিজের খেয়াল রাখবে, একা একা বাইরে যাবে না একদম। ঠিক সময়ে খেয়ে নিবে, কিছু প্রয়োজন হলে আমাকে কল করবে। কেউ এলে দরজা খোলার প্রয়োজন নেই, ফ্ল্যাটের পাসওয়ার্ড আমি জানি। আমি এলে নিজেই ঢুকতে পারবো, তোমাকে দরজা খুলতে হবে না। এটুকু বলে একটু থামলো জায়ান, আবার বলল, আমি আসছি। কণ্ঠে তোলা বাক্যটা শেষ করেই বেরিয়ে গেল জায়ান। পূর্বাশা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জায়ানের চলে যাওয়ার পানে। বাচ্চাদের মতো কতগুলো সতর্কতা বাণী শুনিয়ে গেল। সে কি বাচ্চা নাকি যে এত এত সতর্কতা দিতে হবে তাকে? অবশ্য জায়ান তাকে বাচ্চাদের মতোই ট্রিট করছে ইদানিং। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। জায়ান চলে যেতেই পূর্বাশা একা হয়ে পড়ল বাসায়। কোবরাও সোজা হয়ে পড়ে রয়েছে বিছানায়, হয়তো ঘুমাচ্ছে। পূর্বাশা আর কোবরার ঘুম ভাঙালো না, কিন্তু সে একা একা কি করবে এখন? করার মতো কিছুই খুঁজে না পেয়ে আলমারি খুলে দেশ থেকে নিয়ে আসা জামা কাপড়গুলো বের করলো। কাল কোনো রকমের লাগেজ খুলে এগুলো আলমারির মধ্যে ভরে রেখেছিল শুধু। আজ ভাবলো একটু রোদে দিবে, টাটকা রোদে শুকিয়ে জামা কাপড়গুলো আবার গুছিয়ে রাখবে আলমারিতে। যেমন ভাবনা তেমন কাজ। নিজের জামা কাপড় আর শাড়িগুলো নিয়ে মেয়েটা চলে গেল ফ্ল্যাটের সাথে সংযুক্ত ঝুল বারান্দায়। অর্ধ ওয়াল করা বারান্দায় কোনো গ্রিল লাগানো নেই। পূর্বাশা জামা কাপড় রোদ দিতে দিতেই হুট করে একটা শাড়ি হাত ফসকে পড়ে গেল সোজা নিচে। ভরকে গেল পূর্বাশা, এখন কি হবে? জায়ান তো তাকে ঘর থেকে বের হতেই বারণ করেছে, বলেছে কোনো প্রয়োজন হলে তাকে কল করতে। এখন কি সে সামান্য একটা শাড়ি নিচে পড়ে গিয়েছে বলেও তাকে কল করবে? কল করে কি বলবে, আমার শাড়ি নিচে পড়ে গেছে, অফিসের কাজ ফেলে বাসায় এসে নিচ থেকে আমার শাড়ি এনে দিন, এ কথা শোনাবে? নিজের মস্তিষ্কের ভাবনায় নিজেই হেসে উঠল পূর্বাশা। চারতলার উপর থেকে নিচে তাকিয়ে একবার শাড়ির খোঁজার চেষ্টা করলো, ভাবলো সে নিজেই যাবে। এখানে ভয়ের কি আছে? তাছাড়া সে কি বাচ্চা নাকি? জায়ান বাচ্চাদের মতো তাকে শত শত সতর্ক বাণী দিয়ে যাবে আর তাকে শুনতে হবে। জায়ানের সাবধানতা উপেক্ষা করেই নিচে নেমে গেল পূর্বাশা।
এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো শাড়িটা। খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ আটকে গেল একটু দূরে। একটা ছেলে তার শাড়িটা ধরে দাঁড়িয়ে আছে আর বারবার তাকাচ্ছে উপরের দিকে। হয়তো আকাশ ফেটে কাপড় পরার উৎস খুঁজছে সে। ঠোঁট প্রশস্ত করে হাসল পূর্বাশা। অতঃপর এগিয়ে গেল ছেলেটার কাছে, নম্রভাবে ইংরেজি বাক্যে বলল, দুঃখিত, আমি কাপড় রোদ দেওয়ার সময় আমার এই কাপড়টি নিচে পড়ে গেছে। পূর্বাশা কণ্ঠস্বরে ছেলেটা একবার তাকালো তার পানে। ছেলেটা চীন দেশীয় সম্ভবত, ছিপছিপি লম্বাটে দেহ তার, ফর্সা গায়ের রং, তার ভেতরে চোখ দুটো ছোট ছোট। ছেলেটা বোধহয় পূর্বাশার মুখাকৃতি দেখেই বুঝে নিল সে ভিনদেশী। তাই আর চীনের ওই বিশুদ্ধ কঠিন ভাষাতে গেল না, ইংরেজি বাক্যেই জবাব দিল, সমস্যা নেই। এটুকু বলে ছেলেটা শাড়িটা এগিয়ে দিল পূর্বাশার দিকে। পূর্বাশার নিজের শাড়িটা হাতে নিল, ভদ্রতা বজায় রাখতে বলল, ধন্যবাদ। ছেলেটা হাসল। পূর্বাশার সাথে পরিচিত হওয়ার তাগিদে বলল, আমি ইয়ান। পূর্বাশাও সৌজন্যসূচক হাসল, অতঃপর বলল, আমি পূর্বাশা। ইয়ান যেন অধিক মাত্রায় কঠিন কিছু শুনল। বেশ জোর প্রয়োগ করে সে উচ্চারণ করতে চাইল পূর্বাশার নামটা। ভাঙা ভাঙা কণ্ঠে সে বলল, পুল পুল। তবে এটুকু বলে সে নিজেই বুঝল ভুল হচ্ছে কোথাও। আবারও চেষ্টায় নামলো পূর্বাশার উচ্চারণে। কিঞ্চিত সময় নিয়ে সে উচ্চারণ করল পুল ভাষা। নিজের নামের এমন বিকৃত উচ্চারণ শুনে কপাল কুঁচকে গেল পূর্বাশার। কি এমন কঠিন নাম তার যে চীন দেশীয় মানবদের দাঁত ভাঙার জোগাড় করছে? যত সব ঢং। বিরক্ত হলো পূর্বাশা। বিরক্তি ভঙ্গিতেই সে ইয়ানের সম্মুখ থেকে নিজের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো। আসার সময় অপরিচিত ছেলেটার থেকে বিদায়ও নিল না একটু। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। দুপুরের তপ্ত রৌদ্র, সকালের সূর্যটা বেশ উজ্জ্বলভাবেই মাথার উপরে জ্বলে উঠেছে। পূর্বাশা খাবার বেড়ে রাখছিল টেবিলেই। জায়ান হয়তো এখনই এসে পড়বে, কল করেছিল একটু আগে। রান্নাঘর থেকে ডাইনিং রুমে খাবার আনা নেওয়ার মধ্যে হঠাৎ করেই পূর্বাশার পায়ের কাছে এসে পড়ল কোবরা। হচকচিয়ে উঠল মেয়েটা। আকস্মিক ঘটনায় নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে হাতের খাবার নিয়েই মুখ থুবড়ে পড়ল সে মেঝেতে। হাতে থাকা কাচের তরকারির বাটিও পড়ল ইট পাথরে গড়া মেঝেতে। সাথে সাথে ঝনঝন শব্দ করে বাটি ভেঙে চারদিক তরকারি ছড়িয়ে ছিটিয়ে পড়ল। দ্রুত উঠতে গিয়ে পূর্বাশা অনুভব করল তার পাও মচকে গেল। ব্যথায় কাকিয়ে উঠল মেয়েটা, সাথে খাবারগুলো নষ্ট। তবে সেদিকে কেন খেয়াল নেই পূর্বাশার? সে পাশে দাঁড়ানো কালো নরম লোমে আবৃত কোবরাকে দুহাতে আগলে নিয়ে কোলে তুলে নিল। ব্যস্ত কণ্ঠে বলল, ব্যথা পেয়েছিস? কোথায় ব্যথা পেয়েছিস দেখি? বোবা প্রাণীটা ব্যথা পেলেও বলতে পারল না কিছু। তবে পূর্বাশার আদরে ভঙ্গিতে হাত বুলানোতে সে লেপ্টে রইল পূর্বাশার শরীরের সাথে। মেয়েটা কোনো রকমে দেয়াল ধরে কোবরাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে গেল সোফার দিকে। কোবরাকে সোফার উপর বসিয়ে আবার ফিরে এলো খাবার পড়ে থাকা মেঝের কাছে। অল্প সময়ে শুধুমাত্র মাছ ভেজেছিল সে। তরকারিটা পুরোটাই পড়ে গেছে মেঝেতে। মচকানো পা নিয়ে মেঝে পরিষ্কার করলো মেয়েটা। কিন্তু সমস্যা হলো, এখন খাবে কি তারা? শুধুমাত্র ভাত রয়েছে। তরকারি ছাড়া ভাত কি খাওয়া যায়? জায়ানকেও খেতে আসতে বলে দিয়েছে। সে এসে পড়ল বোধহয়। আচ্ছা, সকালের মতো খাবার অর্ডার দিলে কেমন হয়? কিন্তু কিভাবে অর্ডার করবে সে তো এ বিষয়ে কিছুই জানে না। টেবিলের ওপর পড়ে থাকা মোবাইলটা হাতে নিল পূর্বাশা। অতঃপর কল লাগালো জায়ানের নাম্বারে। একবার রিং হতেই পূর্বাশা খেয়াল করলো রিংটা তার আশেপাশেই বাজছে। চমকে উঠে মেয়েটা উকি দিল ফ্ল্যাটের সদর দরজার দিকে। দেখলো জায়ান দরজা খুলে ভিতরে ঢুকছে। পায়ের বাহিরের জুতা খুলতে খুলতেই সে গলা উঁচিয়ে ডাকলো, কৃষ্ণময়ী, কোথায় তুমি? এদিকে এসো। পূর্বাশা দেরি করল না, ঘুরিয়ে ঘুরিয়ে গেল জায়ানের নিকট। মেয়েটাকে এভাবে খোঁড়াতে দেখি ভ্রু কুচকালো জায়ান। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছ? পূর্বাশা এলোমেলো দৃষ্টি ফেলল। আমতা আমতা করে বলল পুরো ঘটনা। জায়ান অস্থির হলো। ব্যস্ত ভঙ্গিতে মেয়েটার পায়ের কাছে বসে পড়ল সে। অস্থির কণ্ঠে বলল, বেশি ব্যথা পেয়েছ তুমি? পূর্বাশা জায়ানের কাছ থেকে 2 পা পিছিয়ে দিল। জোরপূর্বক হেসে বলল, না, ঠিক আছে আমি। কপট রাগ দেখালো জায়ান। অগ্নিকণ্ঠে বলল, কি ঠিক আছো? তা তো দেখতেই পাচ্ছি। দেখে শুনে কাজ করতে পারো না? আর এই কোবরা! এটুকু বলে থামলো জায়ান। উঠে দাঁড়ালো সে। লম্বা লম্বা পায়ে সোফার কাছে গিয়ে কোলে নিল কোবরাকে। শক্ত কণ্ঠে বলল, ওকে এখনই
আমি দোকানে রেখে আসব। আঁতকে উঠল পূর্বাশা। পা টেনে টেনে কোনো রকমে দৌড়ে গেল সে জায়ানের কাছে। ছোঁ মেরে জায়ানের কোল থেকে কোবরাকে নিয়ে নিল নিজের কোলে। অতঃপর বলল, ওকে আমি কোথাও নিয়ে যেতে দেব না, ও আমার সাথেই থাকবে। জায়ান অবাক হলো যেন। অবাক সুরেই বলল, তুমি না কাল ওকে কোলেও নিতে চাইলে না? তো কি হয়েছে? কিছু না, তবে এর পরের বার ওর দ্বারা আমার বউয়ের যদি কোনো ক্ষতি হয় তবে কিন্তু ওকে আমি ছাড়ব না। পূর্বাশা কোবরার মাথায় আদরে ভঙ্গিতে হাত বুলিয়ে দিল। কোবরার দিকে তাকিয়েই বলল, ও আর এমন কিছুই করবে না আর। জায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। কোবরার পানে তাকিয়ে সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, বাহ, আমার বউকে তো দেখছি একদিনেই হাত করে নিয়েছিস, তোর ক্ষমতা আছে বলতে হবে। পূর্বাশা কথা বাড়ালো না আর। কোবরাকে নিয়ে বসলো সোফায়। জায়ানও আর কিছু বলল না ওদের। খাবার অর্ডার করে বসলো গিয়ে পূর্বাশার পাশে। উল্টে পাল্টে দেখতে শুরু করলো মেয়েটার আঘাতপ্রাপ্ত পাখানা। আপনারা শুনছেন বইটুই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। স্বার্থপর সময়ের চলমান গতিতে বয়ে যাচ্ছে দিনগুলো। এরই মধ্যে যেন চোখের পলকে কেটে গেল কয়েকটা দিন। আজ জায়ানের ছুটির দিন। সারাদিন বাসায় থাকবে সে। সারাদিন এই বসে বসে কাটানোর চেয়ে সে ভাবল পূর্বাশাকে নিয়ে ঘুরতে যাবে আজ। চীনে এসেছে পর মেয়েটাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। সারাদিন ঘরের কোণে বসেই কাটিয়েছে পূর্বাশা। সকাল সকাল ঘুম থেকে উঠেই জায়ান পূর্বাশাকে বলল, তৈরি হয়ে নাও, আমরা আজ বেরুব। ঘুম থেকে উঠেই জায়ানের কণ্ঠে এহেন কথা শুনে অবাক হলো পূর্বাশা। অবাক কণ্ঠে বলল, কেন, কোথায় যাব আমরা? ঘুরতে। ঘোরার কথা শুনে খুশি হলো পূর্বাশা। তারও ঘুরতে ইচ্ছে হচ্ছিল অনেক। চীনের রাস্তাঘাট, মানুষজন, চারপাশটা দেখতে ইচ্ছে হচ্ছিল ভীষণ। বারান্দায় দাঁড়িয়ে যতটুকু পেরেছে দেখেছে, কিন্তু তাতে কি আর মন ভরে? এদিকে জায়ানও বাংলাদেশ থেকে এসে অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল ভীষণ। সেই সকালে অফিসে যেত আর রাতে আসতো। মাঝে মাঝে দুপুরে এসে একটু উকি দিয়ে যেত। ঘোরার কথা শুনেই তাড়াতাড়ি বিছানা থেকে উঠল পূর্বাশা। দ্রুত ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল সে। জায়ানও দেরি করল না বেশি। সকালের নাস্তা তারা বাইরে করার উদ্দেশ্য নিয়েই বেরিয়ে গেল। কিন্তু বাসার সম্মুখে রাস্তায় বেরোতেই বাঁধল বিপত্তি। কোথা থেকে সেদিনের সেই ছেলেটা ইয়ান এগিয়ে এলো পূর্বাশার পানে। হাসি মুখে বলল, কেমন আছেন পূর্বাশা? পূর্বাশা অপ্রস্তুত হলো, তবুও সৌজন্যসূচক হাসলো একটু। অতঃপর বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। আপনার পাশে কেই নেই? ভাই নাকি? ইয়ানের শেষোক্ত কথাটায় তীক্ষ্ণ দৃষ্টি হলো জায়ানের। থমথমে কণ্ঠে সে বলল, আমি ওর এক এবং একমাত্র স্বামী। স্বামী শব্দটা কর্ণে পৌঁছাতেই যেন অবাক হলো ইয়ান। আশ্চর্য ভঙ্গিতেই পূর্বাশাকে প্রশ্ন করল, আপনি বিবাহিত? পূর্বাশা উত্তর দিতে চাইল ইয়ানের প্রশ্নের, কিন্তু সে ঠোঁট ফাঁক করার আগেই শোনা গেল জায়ানের গম্ভীর কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠে সে বলল, হ্যাঁ বিবাহিত, আর তার জলজ্জান্ত স্বামীটা তার পাশেই দাঁড়িয়ে আছে। আপনার কোনো সমস্যা? জায়ানের গম্ভীর কণ্ঠে কিছুটা চুপসে গেল ইয়ান। আর বোধহয় সে দাঁড়াতে চাইল না জায়ানের সম্মুখে। কিছুটা অজুহাতে সুরে বলল, আচ্ছা আমি এখন আসি, আমার কিছু কাজ আছে। কথাটা বলেই সে দ্রুত পায়ে কেটে পড়ল। ছেলেটা যেতেই জায়ানের দৃষ্টি যেন আরো তীক্ষ্ণ হলো। শকুনের দৃষ্টিতে সে তাকালো পূর্বাশার পানে। গুরু গম্ভীর কণ্ঠে শুধালো, তুমি চেনো ওকে? জায়ানের চোখের পানে তাকিয়ে যেন অন্তরাত্মা কেঁপে উঠল পূর্বাশার। লোকটা কেমন করে তাকিয়ে আছে তার পানে। ঢোক গিলল পূর্বাশা। আমতা আমতা করে বলল, তেমন চিনি না, সেদিন একটু নিচে নেমেছিলাম, তখন দেখা হয়েছিল জাস্ট। পূর্বাশার কথাটা বলা শেষ করার সাথে সাথেই তাকে ধমকে উঠল জায়ান। ধমকের সুরে বলল, তুমি নিচে কেন নেমেছিলে? বারান্দায় কাপড় রোদে দিতে এসে হাত থেকে শাড়ি পরে গিয়েছিল। জায়ান কিঞ্চিৎ সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল পূর্বাশার পানে। অতঃপর উল্টো ঘুরে আবার হাঁটা ধরল ফ্ল্যাটের দিকে। হাঁটতে হাঁটতে বলল, ঘুরতে যাওয়া ক্যান্সেল, খাবার অর্ডার করছি, বাসায় দিয়ে যাবে। পূর্বাশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কত আশা ছিল সে আজ একটু ঘুরবে, আর জায়ান কিনা এখন বলছে ঘুরতে যাবে না। পূর্বাশা দৌড় লাগালো জায়ানের পিছু পিছু। ছুটতে ছুটতে বলল, কেন যাবেন না? প্লিজ চলুন না, সারাদিন ঘরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না আমার। জায়ান তবু থামল না। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে চলল ফ্ল্যাটের দিকে। পূর্বাশার শেষে আর না পেরে দৌড়ে গিয়ে চেপে ধরল জায়ানের এক হাত। অনুনয়ের সুরে বলল, আমাকে ঘুরতে নিয়ে চলুন না। প্রেয়সীর হঠাৎ স্পর্শে থমকে দাঁড়ালো জায়ান। বক্ষস্থলে জ্বলতে থাকা হিংসার আগুনের রেশ একটু হলেও নিভল যেন।
ছেলেটা শীতল দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে। পূর্বাশার ঠোঁট উল্টে দিল, আবারও অনুনয়ের সুরে বলল, আমাকে নিয়ে ঘুরতে চলুন না প্লিজ। জায়ান আর না করতে পারল না। প্রিয়তমার এমন আকুতি ভরা আবদার ফিরিয়ে দেওয়া কি সম্ভব? পূর্বাশা এতক্ষণ যে হাতটা দ্বারা চেপে ধরেছিল জায়ানের হাত, সেই হাতটাই শক্ত করে ধরল জায়ান। পিছন ঘুরে আবার রাস্তার দিকে যেতে যেতে বলল, চলো। পূর্বাশার ওষ্ঠে হাসি ফুটল। হাসি মুখে সে হেঁটে যেতে শুরু করলো জায়ানের পিছু পিছু। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রাতের আধার ঘনিয়েছে। দিনের উজ্জ্বল সূর্যের আলোকে বিদায় জানিয়ে শহরের বুকটা ভরে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। সারাদিন ঘোরাঘুরি শেষ পূর্বাশাকে নিয়ে মাত্রই ঘরে ফিরল জায়ান। বেশ থমথমে তার মুখভঙ্গি। সারাটা দিন পূর্বাশাকে নিয়ে ঘুরলেও মেয়েটার সাথে তেমন একটা কথা বলেনি সে। হয়তো সকালের রাগটা পুষে রেখেছে এখনো। এভাবে ঘুরতে গিয়ে যদি সাথের লোকটা প্রয়োজন ব্যতীত কথা না বলে, গম্ভীর মুখভঙ্গি করে ঘোরে, তাহলে কি ভালো লাগে? একদম ভালো লাগে না। পূর্বাশার হৃদয়টা অস্থির হয়ে আছে। কতবার বলেছেও বাসায় ফিরবে আর ঘুরবে না, কিন্তু জায়ান শোনেনি। ওভাবে থমথমে মুখ করেই ঘুরেছে বিভিন্ন স্থানে। পূর্বাশার হৃদয় ছটফট করছে। লোকটার অদ্ভুত থমথমে মুখশ্রী, কথা না বলা যেন সহ্য করতে পারছে না মেয়েটা। হৃদয়ে দহনের অনল হামলে পড়ছে। বিয়ের পর থেকে পূর্বাশা চুপচাপ থেকেছে, খুব একটা কথা বলেনি। কিন্তু জায়ান, সে সর্বদা পূর্বাশার সাথে কথা বলেছে। আজকে কিনা সামান্য একটা বিষয়ের জের ধরে কথা বলছে না। বাসায় ঢুকতেই পূর্বাশা এগিয়ে গেল জায়ানের পানে। অস্থির কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে রেগে আছেন? না। জায়ানের থমথমে উত্তর। পূর্বাশা আর বুঝতে বাকি নেই যে লোকটা রেগে আছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। অপরাধীর কণ্ঠে বলল, আমি আর কখনো অবাধ্য হব না আপনার কথার। পৃথিবীর রসাতলে গেলেও কখনো আপনার কথাকে উপেক্ষা করে ঘরের বাইরে যাব না। প্লিজ, আপনি আমার সাথে রেগে থাকবেন না। জায়ান শীতল দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে। পূর্বাশা থামল একটু, অতঃপর বলল, আপনি আমার সাথে রেগে থাকলে ভালো লাগে না, দম বন্ধ লাগে, শান্তি পাই না। পূর্বাশার কথা শুনে সূক্ষ্ম হাসির রেখা দেখা গেল জায়ানের ওষ্ঠে। তবে সেই হাসি পূর্বাশার নজরে পড়ার আগেই গিলে ফেলল ছেলেটা। থমথমে কণ্ঠে মেয়েটাকে বলল, আমি যদি সত্যিই রেগে থাকি তবে তুমি কি করবে? আমার রাগ ভাঙাবে? পূর্বাশা উপর নিচ মাথা ঝাঁকালো, ছোট করে বলল, জায়ান এবার এগিয়ে এলো পূর্বাশার নিকটে। মেয়েটার গা ঘেঁষে দাঁড়িয়ে শুধালো, কিভাবে ভাঙাবে? পূর্বাশা ইতস্তত করল, আমতা আমতা করে জবাব দিল, দুঃখিত বলে। জায়ান অধর বাঁকিয়ে হাসল। পূর্বাশার পানে একটু ঝুঁকে মৃদু কণ্ঠে বলল, কিন্তু আমার যে শুধুমাত্র দুঃখিততে রাগ ভাঙবে না। আমার রাগ ভাঙাতে হলে অন্য কিছু চাই। জায়ানের কথায় ভ্রু কুচকালো পূর্বাশা। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কি চাই? জায়ান আর একটু ঝুঁকে পূর্বাশার কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমার ওই উষ্ণ ওষ্ঠের একটা উষ্ণ চুমু চাই আমার। পূর্বাশা চমকে গেল, থমকে গেল যেন। জায়ানের কণ্ঠে তোলা বাক্য কাঁপন ধরালো মেয়েটার সর্বাঙ্গে। কি চাইল? চুমু? অদ্ভুত এক শিহরণে আবিষ্ট হলো মেয়েটার হৃদয়। লাজে দৃষ্টি নত করল সে। কর্ণ থেকে যেন উষ্ণ ধোঁয়া আবির্ভাব টের পাচ্ছে। জায়ান চেয়ে দেখল পূর্বাশার লজ্জালু নত লাজুক মুখশ্রী। আবার সে বলল, কি হলো, দিবে না জান? পূর্বাশা লাজে রাঙা হলো যেন আরো। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি পারবো না। জায়ানের মুখশ্রীতে আবারও থমথমে আবির্ভাব ঘটল। ছেলেটা সরে গেল পূর্বাশার কাছ থেকে। গম্ভীর কণ্ঠে বলল, তাহলে আমার রাগও ভাঙবে না। পূর্বাশা পড়ল যেন মহাবিপাকে। না জায়ানের এই থমথমে মুখশ্রী তার ভালো লাগছে, আর না সে চুমু খেতে পারছে। ভীষণ লজ্জা লাগছে যে তার। এভাবে হুট করে একটা পুরুষকে চুমু খাবে, ভাবতেই শিহরণ যাচ্ছে বুকে। কিন্তু চুমু না খেলে যে লোকটার রাগ ভাঙবেই না। পূর্বাশা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করল। তারই তো স্বামী, একটা চুমু তো খাওয়াই যায়। অবৈধ কোনো সম্পর্কে মোটেই আবদ্ধ নয় তারা। এবার পূর্বাশা নিজেই এগিয়ে গেল জায়ানের কাছে। পাশে দাঁড়িয়ে পা উঁচিয়ে চেষ্টা করলো নিজের ওষ্ঠ দ্বারা জায়ানের গাল স্পর্শ করার, কিন্তু ব্যর্থ হলো। কোথায় 5 ফুট উচ্চতার ছোটখাটো এক পূর্বাশা, আর কোথায় 6 ফুট উচ্চতার জায়ান। আর জায়ানটাও বদমাইশি করছে এই মুহূর্তে, শটান হয়ে দাঁড়িয়ে রয়েছে, একটুও ঝুঁকছে না পূর্বাশার পানে।
ছেলেটা একটু ঝুঁকলেই তো অনায়াসে চুমু খাওয়া যায়, কিন্তু না, সে রাগ দেখিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। পূর্বাশাও দমার পাত্রী নয়। একবার যখন সে ভেবে নিয়েছে তখন সে অবশ্যই চুমু খাবে, খাবেই খাবে। জায়ানের রাগ আজ ভাঙাবেই সে। পূর্বাশা আশেপাশে চোখ বুলিয়ে খুঁজলো কিছু একটা, অতঃপর একটা চেয়ার টেনে এনে রাখলো জায়ানের পাশে। মেয়েটা উঠল সে চেয়ারের উপর, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল, অতঃপর আলতোভাবে জায়ানের গালে ঠোঁট ছুঁয়েই সরে আসতে নিল, কিন্তু পারল না। প্রায় সাথে সাথেই জায়ান তার হাত বাড়িয়ে কোমর পেঁচিয়ে ধরল পূর্বাশার। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই পা দ্বারা পূর্বাশার পায়ের নিচের থাকা চেয়ারটা ঠেলে সরিয়ে দিল। হচকচিয়ে উঠল পূর্বাশা। ধপ করে চোখ খুলে দেখতে পেল মেঝে থেকে কিঞ্চিত উপরে সে ঝুলে আছে জায়ানের হাতের ভাঁজে। পূর্বাশার চোখ জোড়া গোল গোল হয়ে গেল। চকিত কণ্ঠে সে বলল, করছেন কি? নিচে নামান আমাকে। জায়ান দুষ্টু হাসল, একটু ঝুঁকে টুপ করে একটা চুমু খেলো পূর্বাশার পাতলা চিকন ওষ্ঠ জোড়ায়। ঘোর লাগা কণ্ঠে বলল, নিচে নামানোর জন্য তোমাকে উপরে তুলেছি নাকি? পূর্বাশা লাজে রাঙা হলো, মাথা নুয়ে বলতে চাইল কিছু, কিন্তু আর পারল না। তার আগেই জায়ান মেয়েটার থুতনি ধরে মুখটা উপরে তুলে নিজের শুষ্ক ওষ্ঠজোড়া দ্বারা আঁকড়ে ধরল পূর্বাশার কোমল ওষ্ঠদ্বয়। একের পর এক ওষ্ঠের ঘর্ষণে নাজেহাল করে তুলল নাজুক মেয়েটাকে। পূর্বাশা অদ্ভুত এক অনুভূতির জোয়ারে দিশেহারা হয়ে উঠল। শির দ্বারা বেয়ে শীতল এক রক্তস্রোত অনুভব করতেই মেয়েটা খামচে ধরল জায়ানের দুই বাহু। জায়ানও শক্ত করে আঁকড়ে ধরল পূর্বাশার ছোট্ট নরম দেহখানা। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। পূর্বাশার জায়ানের মধ্যে সব ঠিকঠাকই চলছিল। ধীর গতিতে এগুচ্ছিল তাদের প্রেমময় জীবন। একটু একটু করে তারা আসক্ত হয়ে উঠছিল একে অপরের প্রণয়ে। অল্প স্বল্প কাছে আসা, একটু একটু ছোঁয়া যেন আরও জোরালো করছিল তাদের বৈবাহিক সম্পর্ক। কিন্তু এর মধ্যেই হঠাৎ পূর্বাশা ফেসবুকের নিউজ ফিড ঘুরতে ঘুরতে দেখা পেল নক্ষত্র নামক এক যুবকের। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে ছেলেটা তাকে, সাথে মেসেজ রিকোয়েস্টও। সেখানে নক্ষত্র লিখেছে, আপনার সাথে জরুরি কথা আছে। যদিও চীনে ফেসবুক ব্যান্ড, কিন্তু বাংলাদেশে ফেসবুকের ব্যবহারই অধিক। পূর্বাশার আত্মীয় স্বজন ভাই বোন সকলেই ফেসবুক ব্যবহারকারী, যে কারণে চীনে থাকলেও ভিপিএন কানেকশনে পূর্বাশা ফেসবুকেই ব্যবহার করে। চেনা চেনা মনে হতে মেয়েটা ঢুকলো নক্ষত্রের আইডির ভিতর। প্রোফাইল লক না থাকায় যুবকটিকে দেখে চিনতে খুব বেশি অসুবিধা হলো না তার। এই তো সেই পুরুষ যে তাকে বিয়ের আসর ছেড়ে গিয়েছিল তার গায়ের রঙের জন্য। আজ হঠাৎ সে আবার মেসেজ করেছে কেন? পূর্বাশা প্রথমে নক্ষত্রের মেসেজের কোনো উত্তর না দিতে চাইলেও পরবর্তীতে কৌতূহল হলো তার। সেদিন আহমেদ সাহেবের অনুনয় বিনয় যে ছেলেকে ফিরিয়ে আনতে সক্ষম হলো না, আজ কি মনে করে সে মেসেজ করলো তাকে? মনের ভিতরকার কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সে নক্ষত্রের মেসেজের উত্তর দিয়ে বসল। লিখল, কি কথা? প্রায় সাথে সাথেই নক্ষত্রের উত্তর এলো ওপাশ থেকে। দুজন কোনো এক গোপনীয় জরুরি বিষয়ে বাক্যালাপে ব্যস্ত হয়ে উঠল পরক্ষণেই। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রাত বেড়েছে। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম আলোক ঝলকানিতে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত ৮টা। জায়ান অফিস থেকে বাসায় ফিরল কেবলই। প্রতিদিন জায়ান দরজা খুলে ঘরে ঢুকেছে টের পেলেই পূর্বাশা দৌড়ে যায় দরজার কাছে, কিন্তু আজ গেল না। প্রথমে জায়ান অবাক হলেও পরক্ষণে ভাবল হয়তো আজ মেয়েটা টের পায়নি সে এসেছে, তাই আসেনি। জায়ান নিচ থেকে এলো ভিতরে, গিয়ে দাঁড়ালো পূর্বাশার সম্মুখে, কিন্তু মেয়েটা পাত্তা দিল না তাকে। পাশ কাটিয়ে হাঁটা ধরল ডাইনিং রুমের দিকে। যেতে যেতে আবার থমথমে কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে আসুন, খেতে দিচ্ছি আমি। জায়ান ভ্রু কুচকালো পূর্বাশার এহেন আচরণে। এর আবার কি হলো? এমন ব্যবহার করছে কেন? মেয়েটার মুখটাও কেমন থমথমে লাগছে। কোনো কারণে কি পূর্বাশা রেগে আছে তার উপর? জায়ান নিজের মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করলো যে সে কি এমন করেছে যাতে পূর্বাশা তার উপর রাগ করতে পারে, কিন্তু ছেলেটা তেমন কিছুই পেল না। তাহলে হুট করে রাগের মানে কি? জায়ান আর তেমন ভাবল না পূর্বাশাকে নিয়ে। আগে ফ্রেশ হয়ে আসা যাক, তারপর না হয় দেখবে তার বউয়ের হঠাৎ কি হয়েছে। কিঞ্চিত সময় নিয়ে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলো জায়ান। ইতোমধ্যে পূর্বাশা খাবার বেড়ে রেখে দিয়েছে টেবিলে।
জায়ান একবার পূর্বাশার থমথমে মুখের পানে তাকিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল, কিন্তু পূর্বাশা বসল না। রোজ জায়ান ফিরলে তার সাথে একসাথে পূর্বাশা খাবার খেতে বসলেও আজ বসল না খেতে। জায়ানের কপালে ভাঁজ পড়ল, ব্যাপারটা গুরুতর মনে হচ্ছে। জায়ান নিজের কণ্ঠে কোমলীয়তা আনলো, নরম কণ্ঠে বলল, কি হয়েছে কৃষ্ণময়ী? কোনো কারণে কি আমার উপর রেগে আছো? না। মুখে না বললেও পূর্বাশার কণ্ঠে স্পষ্ট ক্রোধ। কিন্তু কেন এত ক্রোধ? কারণটাও জানা নেই জায়ানের। কারণটা জানলে না হয় সেই জের ধরে সরি টরি বলে সামাল দেওয়া যেত। কিন্তু এখন কি করবে জায়ান? কিভাবে রাগ ভাঙাবে নিজের প্রিয়তমার? বিয়ের পর মেয়েটা সচরাচর কখনো রাগ বা অভিমান দেখায়নি। এবার যখন দেখাচ্ছে তখন নিশ্চয়ই এর পেছনে বড়সড় কোনো কারণ আছে। কিন্তু কি? জায়ান চেয়ার থেকে উঠে এলো। আদরে ভঙ্গিতে 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরল পূর্বাশাকে। নরম কণ্ঠে বলল, রেগে আছো কেন? আমি কি করেছি? পূর্বাশা উত্তর দিল না জায়ানের প্রশ্নের। নিজেকে সে ছেলেটার বাহুবন্ধন ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। ঝাঁঝালো কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। একদম ছোবের নামায় বলে দিলাম। জায়ান যেন এবার অস্থির হয়ে পড়ল। মেয়েটার হলোটা কি? যে মেয়েটা কখনো তার সাথে উঁচু কণ্ঠে কথা বলেনি, আজ সে ঝাঁঝালো কণ্ঠে কথা বলছে তার সাথে। জায়ান ব্যগ্র কণ্ঠে বলল, কি হয়েছে কৃষ্ণময়ী? এমন কেন করছো আমার সাথে? কি করেছি আমি? জায়ানের কথা একটু থমকে গেল পূর্বাশা। চোখে চোখ রাখল ছেলেটার, শক্ত কণ্ঠে বলল, আমার বিয়ে কেন ভেঙেছিলেন আপনি? চমকালো জায়ান, স্তব্ধ হলো যেন ছেলেটা। পূর্বাশাকে জড়িয়ে রাখা হাত জোড়া আলগা হলো আপনা আপনি। বিয়ে ভেঙেছে সে? হ্যাঁ ভেঙেছে, কিন্তু এই সত্যিটা পূর্বাশা কিভাবে জানল? পূর্বাশার তো জানার কথা নয় এই কথা। জায়ানের ভাবনার মধ্যেই পূর্বাশা আবার মুখ খুলল। কিছুটা উঁচু কণ্ঠেই বলল, বলুন কেন ভেঙেছিলেন আমার বিয়ে? জায়ানের হৃদয় অস্থির হয়ে উঠল আরো। যেভাবেই হোক পূর্বাশা জেনে গেছে বিষয়টা। আচ্ছা, এখন কি মেয়েটা তাকে ভুল বুঝবে? তাকে ছেড়ে চলে যেতে চাইবে? জায়ানের ভয় হলো, পূর্বাশা চলে গেলে সে থাকবে কিভাবে? মেয়েটাকে সে যে ভালোবাসে ভীষণভাবে। এখন নয়, বহু আগ থেকেই পূর্বাশার প্রণয়ে আসক্ত হয়েছে সে। না না, পূর্বাশাকে কিছুতেই তাকে ছেড়ে যেতে দিবে না জায়ান। মেয়েটাকে বুঝাতে হবে তাকে। ব্যস্ত হয়ে পূর্বাশার পানে এগিয়ে এলো জায়ান। নিজের 2 হাত বাড়িয়ে পূর্বাশার 2 হাত ধরল সে। অস্থির কণ্ঠে বলল, আমার কথাটা শোনো কৃষ্ণময়ী, আসলে বিষয়টা তুমি যেমন ভাবছ তেমন নয়। তাহলে কেমন? তপ্ত নিঃশ্বাস ফেলল জায়ান। নিজেকে ধাতস্থ করে বলতে শুরু করল, আমি তোমাকে ভালোবাসি কৃষ্ণময়ী, ভীষণ ভালোবাসি। এটুকু বলে থামল জায়ান। আবার বলল, আজ থেকে বা কদিন আগে থেকে যে আমি তোমাকে ভালোবাসি তা নয়। আমি তোমাকে বহুদিন আগে থেকে ভালোবাসি। শৈশব থেকে কৈশোরে পদার্পণ করে আমি যখন প্রথম বাংলাদেশে পা রেখেছিলাম, তখন চারপাশে হাজার হাজার নারীর সমাগম থাকলেও আমার চোখ আটকে যায় তোমার মাঝেই। হয়তো মানুষের চোখে তুমি সুন্দর নও, কৃষ্ণবর্ণা, কুৎসিত, তবে আমার চোখে তুমি পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর নারী। আমি নিজেকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু তোমার আচরণ, ব্যবহার, তাকানো বরাবরই আমাকে আকৃষ্ট করেছে। তোমার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু নিজের ব্যক্তিত্ব আর তুমি যদি পাছে আমাকে বাজে ভাবো, তাই কথা বলতে পারিনি। শেষে ভাবলাম একেবারে নিজেকে প্রতিষ্ঠিত করে বিয়ের যোগ্য হয়ে বাবা মাকে দিয়ে তোমার বাবা মার নিকট বিয়ের প্রস্তাব পাঠাবো। কিন্তু তার আগেই তোমার বাবা অন্যত্র তোমার বিয়ে ঠিক করে ফেলল। তখন আমি দিশেহারা, পাগল প্রায়। কি করব ভেবে পাচ্ছিলাম না। অল্প দিনের ছুটি নিয়ে ছুটে গেলাম দেশে। সম্ভাব্য সকল উপায়ে তোমার বিয়ে আটকানোর চেষ্টা করলাম, কোনোভাবেই সক্ষম হলাম না। শেষে বিয়ের ঠিক আগে তোমার যার সাথে বিয়ে হওয়ার কথা নক্ষত্র, ওই ছেলেটাকে ধরলাম, কিন্তু ছেলেটা কোনোভাবেই মানতে চাইছিল না। তার কথা ছিল সে যখন বিয়ে করতে এসেছে খালি হাতে ফিরবে না। তখন আর কোনো উপায় না পেয়ে বলেছিলাম। এইটুকু বলে থামল জায়ান। দৃষ্টি তীক্ষ্ণ হলো পূর্বাশার। তীক্ষ্ণ কণ্ঠে সে প্রশ্ন করল, কি বলেছিলেন? জায়ান আমতা আমতা শুরু করল। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, বলেছিলাম তোমার মাথায় সমস্যা আছে। যখন তখন যাকে তাকে আঘাত করো, পরে দেখা যাবে হুট করে বাসর রাতে ওর মাথায় আঘাত করে বসলে। এক রাতেই খেল খতম। এইটুকু শুনেই ছেলেটা ভয় পেয়ে যায় আর বিয়ে ভেঙে দেয়। পূর্বাশা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার মাথায় সমস্যা আছে? জায়ান আরেকটু এগিয়ে পূর্বাশাকে আবার জড়িয়ে ধরল নিজের বক্ষের সাথে। বুঝানোর ভঙ্গিতে বলল, ওটা তো আমি তোমার বিয়ে ভাঙার জন্য বলেছিলাম। থামল জায়ান, একটু সময় নিয়ে আবেগী কণ্ঠে আবার বলল, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি কৃষ্ণময়ী। তোমাকে ছাড়া যে আমার বেঁচে থাকা অসম্ভব।
পূর্বাশার এবার নিজেও জড়িয়ে ধরল জায়ানকে। হুট করেই কেঁদে উঠল হু হু করে। হচকচালো জায়ান। ব্যাকুল হলো তার চিত্ত। অস্থির কণ্ঠে ছেলেটা শুধালো, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? আমি কি আবার কোনো ভুল করে ফেলেছি? পূর্বাশা কান্না থামালো না। কান্নারত অবস্থায় বলল, এত ভালোবাসেন আমাকে আগে কেন বলেননি? আগে বললে না এত কাহিনী হতো, না আমার বাবা এতটা অপমানিত হতো, আর না আমি আত্মহত্যা করতে যেতাম। এটাই আমার ভুল। আগে যদি জানতাম আমার অপেক্ষা এমন কোনো পরিস্থিতির আবির্ভাব ঘটাবে, তবে আমি কখনোই অপেক্ষা করতাম না কৃষ্ণময়ী। আমাকে ক্ষমা করো তুমি। আবার থামল জায়ান। একটু সময় নিয়ে বলল, আমি আমার একটা কথার উত্তর কিন্তু এখনো পাইনি। পূর্বাশা মুখ তুলল জায়ানের বক্ষ থেকে। নাক টেনে শুধালো, কি? এই যে বেশ কয়েকবার বললাম ভালোবাসি, তুমি কিন্তু একবারও উত্তর দিলে না এর। পূর্বাশা আবার মুখ লুকালো জায়ানের বক্ষে। লজ্জালু কণ্ঠে বলল, আমিও আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। সময়ের সাথে পাল্লা দিয়ে রাতের আধার বাড়ছে যেন। চারদিকে নীরব নিস্তব্ধ হয়ে পড়েছে। হয়তো আশেপাশের সবাই ঘুমিয়ে গেছে ইতোমধ্যে। শুধুমাত্র ঘুম নেই দুই নরনারীর নয়নে। জায়ান আর পূর্বাশা শুয়ে আছে এক বিছানায় পাশাপাশি। খানিক আগেই দুজন বিছানায় শুয়েছে। তবে আজ যেন কেন এক অদ্ভুত অনুভূতিতে ছেয়ে আছে পূর্বাশার হৃদয়। কেমন লজ্জা লজ্জা লাগছে তার। বিয়ের পর থেকে যতদিন জায়ান আর পূর্বাশা একসাথে থেকেছে, তারা তো একসাথেই ঘুমিয়েছে। কখনো তো এরকম লাগেনি। তাহলে আজ কেন এমন লাগছে? তখন জায়ান তাকে ভালোবাসার কথা জানিয়েছে বলে কি এমন হচ্ছে? হয়তো তাই। পূর্বাশা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল, কিন্তু পারল না। হঠাৎ জায়ানের ছোঁয়ায় চোখ খুলে গেল তার। আজ যেন একটু বেশি বেসামালভাবে জায়ান ছুঁয়ে দিচ্ছে তাকে। প্রতিদিন ছেলেটা তাকে জড়িয়ে ঘুমালেও আজ তার হাত জোড়া পরনের কামিজ গলিয়ে উন্মুক্ত উদরে স্পর্শ করছে। হৃদস্পন্দন বেড়ে গেল পূর্বাশার। বুকের মধ্যে ড্রিম ড্রিম আওয়াজের ঝড় তুলল যেন। অদ্ভুত এক শিহরণে আবিষ্ট হলো দেহমন। মেয়েটা আর পারল না নিজেকে নিয়ন্ত্রণ করতে। ঘুরে গেল সে জায়ানের পানে। খামচে ধরল ছেলেটার বাহু। জায়ানও সময় নিল না। মুখ ঘুরালো পূর্বাশার ঘাড়ে। ছোট ছোট চুমুতে সিক্ত করল মেয়েটাকে। পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নিল পূর্বাশা। খানিক পর ছেলেটা মুখ তুলল পূর্বাশার ঘাট থেকে। স্ত্রীর বন্ধ চোখের পাপড়িতে ছোট ছোট চুমু খেলো বারবার। অতপর ঘোর লাগা কণ্ঠে বলল, আমি আর পারছি না কৃষ্ণময়ী। পূর্বাশা চোখ মেলে তাকালো। কিঞ্চিত সময় নিয়ে মন ভরে দেখল জায়ানের তৃষ্ণার্ত মুখটা। অতপর নিজে থেকেই জড়িয়ে ধরল ছেলেটাকে। জায়ান তার উত্তর পেয়ে গেছে। ঠোঁট প্রশস্ত করে হেসে শরীর থেকে টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। অতপর ডুব দিল পূর্বাশার মাঝে। ধীরে ধীরে নিজের সাথে বেসামাল করে তুলল মেয়েটাকেও। নিজের সাথে মিশিয়ে নিজের উন্মাদনার ভাগিদার করল তার স্ত্রীকেও। দুটো মন, দুটো হৃদয়ের মিলন ঘটল আজ। তাদের ভারী নিঃশ্বাসে উত্তপ্ত হলো বদ্ধ কক্ষ। দুজনে মিলে পাড়ি দিল অজানা এক সুখের ঠিকানায়। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময় সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রাত্রির শেষ ভাগ। বাহিরে হালকা হিমেল হাওয়ার আনাগোনা। চারদিকে নীরব নিস্তব্ধতায় ঘেরা। তবে কি এখনো ঘুম ভাঙেনি কারো? পূর্বাশা এখনো লেপ্টে রয়েছে জায়ানের উন্মুক্ত বক্ষের সাথে, আর জায়ান বিলি কেটে দিচ্ছে তার প্রেয়সীর খোলা এলোমেলো চুলের ভাঁজে। দুজনেই নীরব সময় কাটাচ্ছিল এতক্ষণ। অতঃপর নিজেদের মধ্যকার নীরবতা ভেঙে মুখ খুলল পূর্বাশা। মৃদু কণ্ঠে বলল, এভাবেই সারা জীবন ভালোবাসবেন তো আমাকে? না। জায়ানের সোজাসাপটা জবাব। তবে মানতে পারল না পূর্বাশা। অভিমানেরা ঘিরে ধরল তাকে। হয়তো না শব্দটা জায়ান মজা করে তাকে বলেছে, কিন্তু এতে তার কতটা কষ্ট হয়েছে সে খবর কি জায়ান রাখে? অভিমানে স্বামীর বক্ষ থেকে মাথা সরিয়ে নিল পূর্বাশা। মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল মেয়েটা। জায়ান বুঝল প্রেয়সীর অভিমান। ঠোঁট এলিয়ে মৃদু হাসল সে। অতঃপর মেয়েটার পিছন থেকে আলতোভাবে জড়িয়ে ধরল। ঘাড়ে মুখ গুজে বলল, এর থেকে বেশি ভালোবাসবো আমি তোমাকে। আমার ভালোবাসা তোমার জন্য কখনো কমবে না কৃষ্ণময়ী, বরং প্রতিনিয়ত বেড়ে যাবে। পূর্বাশার অভিমান গড়ল। এইটুকু কথাতেই যেন প্রশান্তিতে ছেয়ে গেল মেয়েটার হৃদয় জুড়ে। তবে সে বলল না আর কিছুই। কিঞ্চিত সময় চুপচাপ শুয়ে রইল বিছানাতেই। অতঃপর বিছানার পাশের টেবিলটা থেকে মোবাইলটা হাতে নিল। সময় দেখে জায়ানকে বলল, ফজরের নামাজের সময় হয়ে গেছে, ছাড়ুন, গোসল করতে হবে। জায়ান ছাড়ল পূর্বাশাকে। অতঃপর নিজেও উঠে বসল বিছানায়।
পূর্বাশা বিছানা থেকে নামতে নিলেই তার আগে আগে নেমে তাকে কোলে তুলে নিল জায়ান। হচকচালো পূর্বাশা, চকিত কণ্ঠে বলল, এ কি করছেন কি? নিচে নামান আমাকে, গোসল করব আমি। করবে তো, আমরা দুজন একসাথে গোসল করব আজ। পূর্বাশার চোখ দুটো বড়সড় হয়ে গেল। জায়ানের কোল থেকে নামার জন্য ব্যস্ত হয়ে পড়ল মেয়েটা। ব্যস্ত কণ্ঠে বলল, নিচে নামান আমাকে, আমি আপনার সাথে গোসল করব না। কে শুনে কার কথা? মেয়েটাকে কোলে নিয়ে ইতোমধ্যে জায়ান ঢুকে গেল ওয়াশরুমে। শাওয়ার ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে গেল পূর্বাশাকে কোলে নিয়েই। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময় সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। বেলা গড়িয়েছে কিছুটা। ব্যস্ত শহরটাও ব্যস্ত হয়ে পড়েছে। যানবাহনের প্যাপ ধ্বনিতে ভরে উঠেছে চারপাশটা। ঘড়ির কাঁটা টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে সকাল 10টা। অথচ জায়ান এখনো পড়ে আছে, ঘুমাচ্ছে। সাথে পূর্বাশাকে উঠতে দিচ্ছে না। তাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে বিছানা দখল করে শুয়ে রয়েছে। পূর্বাশা বার কয়েক নিজেকে জায়ানের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হলো বরাবরের মতো। অতঃপর বিছানায় জায়ানের পানে মুখ করে শুয়ে পড়ল। আলতো করে ঠোঁট ছোঁয়ালো জায়ানের উঁচু নাকে। মৃদু কণ্ঠে বলল, অফিসে যাবেন না আজ? জায়ান চোখ বন্ধ রেখেই জবাব দিল, অফিস থেকে ছুটি নিয়েছি। কেন? কাল রাতে তোমাকে আদর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই। পূর্বাশার কান গরম হলো। লজ্জায় দৃষ্টি নত করল সে। এই লোকের মুখে কি কিছু আটকায় না? কেমন নির্লজ্জভাবে কথাটা বলে দিল লোকটা। পূর্বাশা আবার জায়ানের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হলো। এবার সে জায়ানকে ডেকে বলল, আর কতক্ষণ এভাবে আটকে রাখবেন আমাকে? সকালে নাস্তা তো বানাতে হবে নাকি? জায়ান ছাড়ল না পূর্বাশাকে, বরং আরো গাঢ় করে নিজের সাথে সে জড়িয়ে নিল মেয়েটাকে। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, তোমাকে কিছু করতে হবে না, আমি অর্ডার করে দিয়েছি খাবার। কথাটা শেষ করতে না করতেই কলিং বেলটা বেজে উঠল। ডেলিভারি ম্যান এসেছে সম্ভবত খাবার নিয়ে। এবার বিছানা ছেড়ে না উঠে জায়ান যাবে কই? আর পূর্বাশাকেও ছাড়তে হবে। ডেলিভারি ম্যান এ সময় আসায় যেন বিরক্ত হলো জায়ান। নাক মুখ কুচকে পূর্বাশাকে ছেড়ে দিল সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে উদম শরীরে একটা ঢিলেঢালা টি শার্ট জড়ালো। পূর্বাশাও তার সাথে উঠতে চাইলে তাকে কড়া গলায় বলল, একদম নয়, আমি এ কক্ষে ফিরে আসার আগ পর্যন্ত এক পাও খাট থেকে নিচে নামা যাবে না। কথাটা বলেই কক্ষ থেকে বেরিয়ে গেল জায়ান। পূর্বাশার আর খাট থেকে নামার দুঃসাহস দেখালো না। লোকটার কথা উপেক্ষা করা মানেই তাকে রাগিয়ে দেওয়া। কেবল ভালোবাসার শুরু তাদের। কাল রাতে এত সুন্দর সময় কাটিয়ে কি দরকার সকাল সকাল তাকে রাগিয়ে দেওয়া? তার থেকে বরং এখানে শুয়ে থাকাই ভালো। খানিক বাদেই খাবার ভর্তি একটা ট্রে নিয়ে বেডরুমে পৌঁছালো জায়ান। ট্রেটা বিছানার উপরে রেখে পূর্বাশাকে কোলে তুলে নিল সে। চকিত হলো পূর্বাশা। ভরকে যাওয়া কণ্ঠে বলল, এ কি, আমাকে হুট করে এভাবে কোলে তুলে নিচ্ছেন কেন? জায়ান কোনো উত্তর দিল না। মেয়েটাকে কোলে নিয়েই হাঁটা ধরল সে ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজার সামনে পূর্বাশাকে নামিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে নাও, আমি অপেক্ষা করছি। পূর্বাশা না করল না। ওয়াশরুমের দরজা আটকে দিল সে। কিঞ্চিত সময় নিয়ে নিজের কার্য শেষ করে ওয়াশরুমের দরজা খুলতেই তাকে আবার কোলে নিল জায়ান। বিছানার উপরে নিয়ে বসিয়ে দিল। ট্রে থেকে একটা খাবারের বাটি তুলে নিয়ে নিজেই ধরল পূর্বাশার মুখের সম্মুখে। অতঃপর বলল, হা করো, খাইয়ে দিচ্ছি আমি। পূর্বাশা হা করল না, নরম কণ্ঠে বলল, আপনি খাবেন না? আমি ফ্রেশ হইনি এখনো, তোমাকে খাইয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো। না, একসাথে খাবো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি অপেক্ষা করছি। এতক্ষণ না খেয়ে থাকবে তুমি? তুমি খেয়ে নাও আগে, তারপর না হয় আমি খাবো। পূর্বাশা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে বলল, এতক্ষণ না খেয়ে জোর জবরদস্তি করে বিছানায় চেপে রেখেছেন, তার বেলায় কিছু না। এখন একদম দরদ উতলে উঠছে। যান, ফ্রেশ হয়ে আসুন, আমি অপেক্ষা করছি। জায়ান হাসলো। পূর্বাশার কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলল না। ফ্রেশ হয়ে বেরিয়ে নিজ হাতে সে খাইয়ে দিল পূর্বাশাকে, সাথে নিজেও খেয়ে নিল। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ের সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। রাত বেড়েছে। চারদিকে শুনশান নীরবতায় ছেয়ে গেছে। এই শুনশান নীরবতার মধ্যে আবার যোগ হয়েছে ঝড়। চারদিকে ঝড় উঠেছে। অঝোর ধারায় ভূমিতে আছড়ে পড়ছে বৃষ্টির ফোঁটা। সাথে মেঘের গুরু গুরু শব্দ তো আছেই। মাঝে মাঝে আবার বিকট ধ্বনি তুলে বজ্রপাতের শব্দ কর্ণে ভেসে আসছে। জায়ান দাঁড়িয়ে আছে তার অফিসের ভিতরেই। জানালা থেকে চিন্তিত ভঙ্গিতে অবলোকন করছে বাইরেটা। অফিসের সময় শেষ হলেও এই ঝড় বৃষ্টির কারণে বাড়িতে ফিরতে পারছে না ছেলেটা। ওদিকে বাসায় একা রয়েছে পূর্বাশা। এই ঝড় বৃষ্টির রাতে মেয়েটা ভয় পাচ্ছে না তো? ক্রমশ অস্থিরতা বাড়ছে জায়ানের।
পকেট থেকে মোবাইলটা বের করে বার কয়েক ফোন দিল পূর্বাশাকে। না, মেয়েটা কল ধরছে না। এবার যেন চিন্তা আরও বাড়ল। অফিসের কলিগদের কথা উপেক্ষা করেই এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে নেমে পড়ল জায়ান। অফিস থেকে বাসা খুব বেশি দূরে নয়, একদম কাছাকাছি। এইটুকু পথ হেঁটেই আসা যায়। এই কারণে জায়ান বাসা থেকে অফিসে গাড়ি নিয়ে আসে না কখনো, হেঁটেই আসে। এই ঝড় বৃষ্টির রাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েই বাসার দিকে দৌড়াতে লাগলো জায়ান। খানিকটা সময়ের মধ্যেই সে পৌঁছে গেল ফ্ল্যাটে। ব্যস্ত হাতে পাসওয়ার্ড চেপে ভিতরে ঢুকতেই তার উপর ঝাঁপিয়ে পড়ল কেউ একজন। প্রথমে হচকুচিয়ে উঠলেও পরক্ষণে নিজেকে সামনে নিল ছেলেটা। দেখল পূর্বাশা শক্ত করে জড়িয়ে ধরে আছে, সর্বাঙ্গ কাঁপছে মেয়েটার। এর মানে সে ঠিক ধরেছিল, মেয়েটা একা একা ভয় পাচ্ছিল। জায়ান আলতোভাবে হাত বুলিয়ে দিতে শুরু করলো পূর্বাশার মাথায়। আদুরে কণ্ঠে বলল, ভয় পাচ্ছিলে তুমি? এই তো আমি এসে গেছি, এখন আর কোনো ভয় নেই তোমার। পূর্বাশা ফোপালো, নাক টেনে বলল, আপনার এত দেরি হলো কেন? জানেন কতটা ভয় পেয়ে গেছিলাম আমি? দুঃখিত বউ, আসলে ঝড় বৃষ্টির কারণে আটকে গিয়েছিলাম। জায়ানের কথা শুনে পূর্বাশার খেয়ালে এলো লোকটা ভেজা। এতক্ষণ ভয়ের কারণে সে তো ভুলেই গিয়েছিল ঝড় বৃষ্টি আর জায়ানের ভেজা শরীরের কথা। পূর্বাশা ছেড়ে দিল জায়ানকে, অতঃপর বলল, ভয়ে আমি ভুলেই গিয়েছিলাম, তাড়াতাড়ি ভিতরে আসুন, ঠান্ডা লেগে যাবে। জায়ান দরজাটা আটকে দিল। দরজার সম্মুখে দাঁড়িয়ে ভেজা শার্টটা খুলে ফেলল। পূর্বাশা অপ্রস্তুত হলো। দৃষ্টি সরিয়ে নিল সে। আমতামতা করে বলল, ফ্রেশ হয়ে নিন তাড়াতাড়ি, আমি খাবার দিচ্ছি। কথাটা বলেই মেয়েটা কেটে পড়তে চাইল, কিন্তু তাকে যেতে দিল না জায়ান। পিছন থেকে মেয়েটার এক হাত ধরে হ্যাচকা টান দিল। আকস্মিক টানে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না সে। পূর্বাশা হুমড়ি খেয়ে পড়ল জায়ানের নগ্ন বক্ষে। জায়ান আরও চেপে ধরল মেয়েটাকে। আফসোসের সুরে বলল, বিয়ে করেছি আজ এত মাস, এর মধ্যে একাধিকবার আমরা দুজন দুজনের কাছাকাছি এসেছি, একে অন্যের ভিতরে বিলীন হয়েছি। তোমার নখের আঁচড়ে নিজের শরীর ক্ষত বিক্ষত করেছি, অথচ এখন অবধি তোমার লজ্জা ভাঙাতে ব্যর্থ আমি? আমার থেকে ব্যর্থ পুরুষ আর আছে কি কেউ? এইটুকু বলে জায়ান থামল। পরক্ষণে আফসোসের সুর বাদ দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, আজ আবহাওয়াটা অন্য কোনো চাহিদার প্রতি ইঙ্গিত করছে। তুমি বুঝতে পারছো তো বউ? পূর্বাশা বুঝলো জায়ানের ইঙ্গিত, কান গরম হলো তার। লাজে আড়ষ্ট হলো মেয়েটা। ইতস্তত করে বলল, আগে ফ্রেশ হয়ে খেয়ে নিন। জায়ান মৃদু হাসল। পূর্বাশার কানের লতিতে ছোট করে একটা কামড় বসিয়ে বলল, আগে তোমায় আদর করে নিই, তারপরে খাওয়া দাওয়া। পূর্বাশার লজ্জা বাড়ল যেন আরো। সে মুখ লুকালো জায়ানের বক্ষে। জায়ান আবারও হাসল। অতঃপর বউকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে অগ্রসর হলো সে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ের সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। শীতকাল। চীনের আবহাওয়ায় শীত পড়তে শুরু করেছে। অবশ্য এদেশে কখন শীতকাল, কখন বর্ষাকাল আর কখন গ্রীষ্মকাল জানা নেই। যখন তার গরম লাগে ধরে নেয় এখন গ্রীষ্মকাল, যখন বাইরে বৃষ্টি থাকে তখন ভাবে বর্ষাকাল, আর যখন দেখে শীত লাগছে তখন শীতকাল। তেমনই বেশ কয়েকদিন ধরে পূর্বাশার শীত অনুভূত হচ্ছে। সেখান থেকে সে ধরে নিয়েছে এখন শীতকাল। এই শীত শীত পরিবেশে অফিস থেকে ফিরেই জায়ান শরীরে কম্বল পেঁচিয়ে বসে রয়েছে বিছানায়। পূর্বাশা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে এলো কক্ষে জায়ানকে ডাকতে। কক্ষে ঢুকেই চক্ষু চড়ক গাছ তার। জায়ান হেসে হেসে কার সাথে যেন ভিডিও কলে কথা বলছে। পূর্বাশা উকি দিয়ে দেখার চেষ্টা করলো কার সাথে কথা বলছে। মোবাইলের স্ক্রিনে দেখা মিলল এক নারীর, সম্ভবত এদেশীয় নারীটি। চেহারার বৈশিষ্ট্য তো এদেশীয় বলে দিচ্ছে। জায়ান আর সেই নারী চাইনিজ ভাষায় কী সব বলে হাসাহাসি করছে। তার কোনোটাই বোধগম্য হলো না পূর্বাশার। শুধুমাত্র তার চোখে বাঁধল নারীটির কল কাটার আগে একটা উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছে তার স্বামীর দিকে। জায়ান সেই নারীকে কিছু না বলেই উল্টো মোবাইলের ভিতর থেকে উড়ন্ত চুমুখানা হাত বাড়িয়ে ধরার ভঙ্গিমা করে দেখালো। পূর্বাশার হৃদয়ে চিনচিনে ব্যথা অনুভূত হলো। চোখ দুটো ছলছল করে উঠল মেয়েটার। বাঙালি মেয়েরা আর যাই হোক, নিজের স্বামীর ভাগ আর কাউকে দিতে চায় না, আর সেখানে তার স্বামী কিনা অন্য কোনো নারীর সাথে উড়ন্ত চুমু বিনিময় করছে। হৃদয়ে যেন দহনের আগুন জ্বলতে শুরু করলো। হনহনিয়ে কক্ষ ত্যাগ করে ডাইনিং রুমে এলো সে। জায়ানও কল কেটে পিছু পিছু এলো পূর্বাশার। চেয়ার টেনে বসলো খাবার খেতে। ভাতের প্লেট টেনে নিতে নিতে চোখ বুলালো টেবিল জুড়ে। বেশ কয়েক পদের তরকারি দেখে শুধালো, এত সব রান্না করলে কখন? দুপুরে তো শুধু 2 পদে দিলে।
পূর্বাশা উত্তর দিল না কোনো। মুখ বন্ধ রেখে মাংসের বাটি থেকে কয়েক টুকরো মাংস তুলে দিল জায়ানের প্লেটে। পূর্বাশার মুখ দেখে জায়ানের একটু খটকা লাগলেও ততটা পাত্তা দিল না। একটু আগেও তো মেয়েটা ঠিক ছিল, হুট করে আবার কি হবে? ছেলেটা প্লেটটা টেনে ভাত মাখতে শুরু করলো। প্রথম লোকমাটা তুলে দিল পূর্বাশার দিকে। নাও, হা করো। পূর্বাশা নিল না, উল্টো মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। থমথমে কণ্ঠে বলল, আমি খাবো না, আপনি খেয়ে নিন। জায়ান এবার নিশ্চিত হলো মেয়েটা কোনো কারণে রেগে আছে, কিন্তু কি কারণে? সে কিছু করেছে বলে তো মনে পড়ছে না। এই মেয়েটা একটাই দোষ, কখন কি কারণে হুটহাট রেগে যায় বোঝা মুশকিল। তপ্ত নিঃশ্বাস ফেলল জায়ান। পূর্বাশার পানে শীতল দৃষ্টিতে তাকিয়ে শুধালো, রেগে আছো কেন আমার উপর? রেগে নেই। জায়ান নিজের খালি হাত দ্বারা চেপে ধরল পাশে দাঁড়ানো পূর্বাশার পাতলা কোমরটা। তাকে টেনে বসালো নিজের কোলে। মেয়েটা উঠে যেতে চাইলেও কিন্তু পারল না। জায়ান শক্ত করে ধরে রেখেছে তাকে। পূর্বাশা রাগে ক্ষোভে কামড় বসালো জায়ানের বক্ষে। জায়ান দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল সে ব্যথা। অতঃপর আদরে কণ্ঠে শুধালো, কি হয়েছে? আমার বউটা হঠাৎ এত রেগে গিয়েছে কেন? পূর্বাশা প্রত্যুত্তর করল না কোনো। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে সে। জায়ান আলতোভাবে কামড় দিল পূর্বাশার গালে। পরক্ষণেই আবার সেখানে চুমু খেয়ে শুধালো, কি হয়েছে বলবে তো? না বললে আমি বুঝবো কিভাবে আমার ভুলটা কোথায়? জায়ানের কথায় তার দিকে ফিরে তাকালো পূর্বাশা। ছলছল নয়নে কিঞ্চিৎ সময় নিয়ে তাকিয়ে রইল জায়ানের পানে। অতঃপর হুট করে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। হচকচালো জায়ান, অস্থির হলো তার হৃদয়। এক হাতে মেয়েটাকে নিজের বক্ষের সাথে আগলে নিয়ে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে কৃষ্ণময়ী? আমি কি করেছি? এভাবে কাঁদছ কেন তুমি? পূর্বাশা উত্তর দিল না কোনো। একইভাবে সে শব্দ করে কেঁদে যাচ্ছে। জায়ানের অস্থিরতা বাড়ল আরো। ব্যাকুল কণ্ঠে সে বলল, কান্না থামাও কৃষ্ণময়ী। তুমি কি জানো না তোমার কান্নার শব্দ আমি সহ্য করতে পারি না? তোমার কান্নার প্রতিটি ধ্বনি আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে। প্লিজ তুমি কান্না থামাও বউ। কি হয়েছে আমাকে বলো। পূর্বাশা জায়ানের বুক থেকে মাথা তুলল। কান্নার বেগটা একটু কমল তার। নাক টেনে টেনে বলল, আপনি একটু আগে মোবাইলে অন্য নারীর দ্বারা উড়ন্ত চুমু কেন নিচ্ছিলেন? পূর্বাশার কথায় জায়ান অবাক হলো যেন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল কতক্ষণ, অতঃপর বলল, তুমি এতক্ষণ এজন্য কাঁদছিলে? পূর্বাশার উপর নিচ মাথা ঝাঁকালো। মৃদু কণ্ঠে বলল, হুম। পূর্বাশার কণ্ঠ থেকে উত্তর আসতেই অট্ট হাসিতে ফেটে পড়ল জায়ান। পূর্বাশা ভ্রু কুঁচকালো। সে কি এমন বলল যে লোকটা এভাবে হাসছে? হাসার মতো কিছু বলেছে কি? পূর্বাশা ভ্রুদয় কুঁচকে রেখেই প্রশ্ন করল, আপনি হাসছেন কেন? আমি হাসার মতো কি এমন বললাম? জায়ান অনেক কষ্টে নিজের হাসি বন্ধ করল। অতঃপর পূর্বাশাকে কোল থেকে নামিয়ে উঠে দাঁড়ালো সে। হাতটা ধুয়ে পা চালিয়ে বেডরুমের দিকে যেতে যেতে বলল, অপেক্ষা করো, এক্ষুনি আসছি আমি। খানিক পরে নিজের মোবাইলটা নিয়ে আবার ডাইনিং রুমে ফিরে এলো জায়ান। পূর্বাশাকে পাশে বসিয়ে আবারও ভিডিও কল লাগালো কিছুক্ষণ আগে উড়ন্ত চুমু দেওয়া সেই নারীর কাছে। নারীটি কলটি ধরতেই কোনো ইতিউতি না করে জায়ান সরাসরিভাবেই ইংরেজিতে প্রশ্ন করল, আন্টি আপনার বয়স কত? নারীটি অবাক হলো বোধহয়। অবাক কণ্ঠেই বলল, 40। কেন, তুমি জানো না? জায়ান মৃদু হাসল। স্বাভাবিকভাবেই বলল, আমার স্ত্রী জানতে চেয়েছিল তো, তাই আর কি। মোবাইলের ওই পাশে নারীটি চমৎকার হাসলেন। ঠোঁটে হাসির রেখা বজায় রেখেই বললেন, তোমার স্ত্রী পাশে আছে, ওর কাছে একটু দাও, পরিচিত হই। জায়ান মোবাইলটা তাক করলো পূর্বাশার পানে। মেয়েটা এখনো হাঁ করে আছে, ওই নারীর পানে তাকিয়ে। এর বয়স 40? কিভাবে? একে দেখে তো 18 বছরেরও মনে হচ্ছে না, সেখানে এর বয়স 40? পূর্বাশা যেন গভীর চিন্তায় মগ্ন হলো। এই নারীর 40 বছর বয়স সে কিছুতেই মেনে নিতে পারছে না। পূর্বাশার ভাবনার মধ্যেই মোবাইলের ভিতর থেকে ভেসে এলো ওই নারীর কণ্ঠস্বর। ধ্যান ভাঙল পূর্বাশার। নারীটি বেশ হাস্যোজ্জ্বল কণ্ঠেই বলল, হ্যালো, আমি সোনিয়া। আমাকে হয়তো তুমি চেনো না। আমি শিওর বোন, অর্থাৎ জায়ানের খালামণি। কতবার জায়ানকে বললাম তোমাকে নিয়ে আমাদের বাসায় আসতে, কিন্তু সে নাকি সময়ই পায় না। পূর্বাশা শুনল সোনিয়ার কথা। লজ্জিত হলো সে। এই নারীটি জায়ানের খালামণি, আর সে কিনা এতক্ষণ কী সব ভেবে নিয়েছিল। কেঁদে কেটে একদম অস্থির হয়ে পড়েছিল। পূর্বাশা লজ্জালু ভঙ্গিতে সোনিয়ার সাথে অল্প কিছুক্ষণ কথা বলে কলটা কেটে দিল। আর চোখে তাকালো জায়ানের পানে। লোকটা তার দিকে তাকিয়ে আছে, আবার ঠোঁট টিপে হাসছে। পূর্বাশার লজ্জা বাড়ল। আড়ষ্ট ভঙ্গিতে মেয়েটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পা বাড়ালো জায়ানের সম্মুখ থেকে চলে যেতে, কিন্তু জায়ান যেতে দিল না। সে আবার হাত টেনে নিজের কোলে বসিয়ে দিল। মেয়েটার ঘাড়ে আলতোভাবে একটা চুমো খেয়ে বলল, কোথায় যাচ্ছ? রুমে, খাবে না?
পরে খাবো, আপনি খেয়ে নিন। তা তো হবে না, আমার সাথেই খেতে হবে। কথাটা বলতে বলতেই আবার হাত ধুয়ে ভাত মাখালো জায়ান। ছোট করে একটা লোকমা তুলে ধরল পূর্বাশার মুখে। আদুরে কণ্ঠে বলল, তোমাকে লজ্জা পেতে হবে না বউ, আমি কিছুই মনে করিনি, বরং ভালো লেগেছে, এটা ভেবে যে আমার বউ আমাকে নিয়ে হিংসা করে। আপনারা শুনছেন বইটয়ে নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। পরের দিন সকাল সকাল উঠেই জায়ান তারা লাগিয়েছে আজ ঘুরতে যাবে সে পূর্বাশাকে নিয়ে। পাশেই এক স্থানে নাকি বেশ বড়সড় মেলা বসেছে, সেই মেলাতেই পূর্বাশাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে জায়ান। পূর্বাশাও আর না করল না। বেশ অনেকদিন পর ঘুরতে যাবে, তাও আবার মেলায়। একথা শুনেই মেয়েটা আনন্দিত হয়ে উঠল। বেশ সুন্দর নীল রঙা একটা শাড়ি জড়ালো পূর্বাশা, গাঢ় মোটা কাজলে রাঙিয়ে তুলেছে নিজের চোখ দুটো। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিকের ছোঁয়া, হালকা স্নো পাউডার ছাড়া মুখে বাড়তি কোনো প্রসাধনীর ছাপ নেই। চুলগুলোতে ঢিলে ঢালা খোপায় আবদ্ধ করেছে, সাথে আবার শীতের জন্য একটা চাদরও নিয়েছে। জায়ান আগে থেকেই তৈরি হয়ে বসেছিল বসার রুমে। পূর্বাশার আসার নামগন্ধ নেই কোনো। বার কয়েক রুমের মধ্যে উকিঝুঁকি মেরে যখন পূর্বাশা আসার কোনো সম্ভাবনা দেখল না, তখন সে গলা উচালো। পূর্বাশাকে ডেকে বলল, কই হলো তোমার, এতক্ষণ লাগে তৈরি হতে? জায়ানের হাঁক ডাক শুনেই তড়িঘড়ি করে কক্ষ থেকে বেরিয়ে এলো পূর্বাশা। শাড়ির কুচিগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল, এই তো হয়ে গেছে আমার। এতক্ষণ? এটুকু বলেই থেমে গেল জায়ান। পূর্বাশার পানে তাকিয়ে যেন থমকে গেল ছেলেটা। এ কোন রূপ মেয়েটার! জায়ানের যেন জ্ঞান হারানোর উপক্রম। কি অপরূপী না লাগছে মেয়েটাকে! জায়ানের হৃদস্পন্দন বেড়ে গেল, মুগ্ধতায় ছেয়ে গেল তার চোখ জোড়া। ধীর পায়ে সে এগিয়ে গেল পূর্বাশার পানে। মোহিত কণ্ঠে বলল, দিনের বেলা আমার ঘরে চাঁদের আবির্ভাব ঘটল কোথা থেকে? পূর্বাশা বোকা বোকা দৃষ্টিতে তাকালো জায়ানের দিকে। লোকটার মাথা টাথা গেছে নাকি? দিনের বেলায় কিভাবে আকাশের চাঁদ দেখা যাবে, তাও আবার ঘরের ভিতরে? মেয়েটার বোকা বোকা মুখশ্রী দেখে জায়ান বুঝলো এই বোকা মেয়ে তার কথা বোঝেনি একটু। হাসলো জায়ান, মৃদু কণ্ঠে বলল, তোমাকে চাঁদের চেয়েও সুন্দর লাগছে কৃষ্ণময়ী। পূর্বাশা এবার বুঝলো জায়ানের কথার মানে। লজ্জায় পড়ল সে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, চলুন আমরা এবার বের হই। জায়ান পাত্তা দিল না পূর্বাশার কথায়। সে এগিয়ে গেল পূর্বাশার পানে। নিজের হাত উঁচিয়ে কনিষ্ঠ আঙ্গুলের মস্তক দ্বারা স্পর্শ করল পূর্বাশার চোখের কোণে। আঙুলের মাথায় একটু কাজল নিয়ে লাগিয়ে দিল মেয়েটার চুলের ভাঁজে। আদুরে কণ্ঠে বলল, আমার বইয়ের পানে কারো নজর না লাগুক। অতঃপর নিজের ডান হাতের মুঠোয় পুরে নিল পূর্বাশার ছোটখাটো একটা হাত। বাসা থেকে বেরিয়ে এলো বউকে নিয়ে মেলায় ঘোরার জন্য। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। কিছুক্ষণ পরেই পূর্বাশাকে নিয়ে জায়ান পৌঁছালো মেলার স্থানে। বেশ বড় পরিসরে মেলা বসেছে এখানে। চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী বস্তু নিয়ে সাজানো হয়েছে মেলার দোকানগুলো। কিছু কিছু দোকানে আবার আধুনিকতার ছোঁয়াও রয়েছে। পূর্বাশা চোখ বুলালো এদিক ওদিক। দেখা পেল বেশ কিছু চীনের স্থানীয় লোকজনের, তবে তাদের অনেকেই তাকিয়ে রয়েছে পূর্বাশার পানে, হয়তো পূর্বাশাকে তাদের থেকে ভিন্ন দেখে। তাছাড়া মেয়েটার সাজ পোশাকও চীন দেশের রীতিনীতি মোতাবেক নয়। আমাদের স্বভাবতই ভিন্ন ধরনের কিছু দেখলেই তার প্রতি এক কৌতূহল বাড়ে। জায়ানও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আশেপাশে। সবাই কেমন তার বউয়ের দিকে নজর দিচ্ছে। হিংসাত্মক মনোভাবে ফুলে ফেপে উঠল জায়ানের হৃদয়। সবাই কেন তার বউয়ের দিকে তাকাবে? আশেপাশে আর কি কেউ নেই? দাঁতে দাঁত চাপালো জায়ান। পূর্বাশার পানে একটু ঝুঁকে শক্ত কণ্ঠে বলল, তোমাকে আজ শাড়ি পরতে কে বলেছে? পূর্বাশা অবাক হলো। শাড়িটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে বলল, কেন, তাতে কি হয়েছে? সবাই কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তোমার পানে, আমার সহ্য হচ্ছে না। আমি ব্যতীত তোমার উপরে অন্য কারো নজর আমি সহ্য করতে পারি না। পূর্বাশা চোখ তুলে তাকালো জায়ানের মুখ পানে। ছেলেটার মুখটা থমথমে রূপ ধারণ করেছে। প্রতিবার জায়ানের থমথমে মুখ দর্শনে পূর্বাশা অস্থির হলেও এবার কেন জানি হাসি পাচ্ছে। হাসল পূর্বাশা, অতঃপর বলল, এই সামান্য বিষয়ে আপনার হৃদয়ে হিংসা জাগলো। আপনি তো বড্ড হিংসুটে মশাই। জায়ান যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এটা সামান্য বিষয়? পূর্বাশা শান্ত করতে চাইল জায়ানকে, কিন্তু পারল না জায়ানের বুকে জ্বলতে থাকা আগুন নেভাতে। আর একটু ঘি ঢালতে কয়েকজন ছেলে মেয়ে এসে দাঁড়ালো পূর্বাশার পাশে। তার মধ্য থেকে একটি মেয়ে ইংরেজি বাক্যে পূর্বাশাকে বলল, আপু, আপনার সাথে একটা ছবি তুলতে পারি? পূর্বাশা তাকালো মেয়েগুলোর পানে। কোনো উত্তর দেওয়ার আগেই জায়ান শক্ত কণ্ঠে বলল, না। এইটুকু বলেই ছেলেটা শক্ত করে ধরল পূর্বাশার হাত, পিছন ঘুরে হাঁটতে থাকলো আর বলল, বাসায় যাব, থাকবই না আমি আমার বউকে নিয়ে এই মেলায়।
পূর্বাশা আটকানোর চেষ্টা করলো জায়ানকে, কিন্তু ছেলেটা থামছেই না। ছোট একটা কারণে মেলা না ঘুরেই চলে যেতে হচ্ছে। পূর্বাশার অনেক বারণেও কাজ হলো না, কিন্তু মেলায় ঢোকার মুখে আসতেই জায়ানের কিছু অফিসের কলিগ তাদের সম্মুখে পড়ল। জায়ানকে দেখেই ডাক দিল তারা। জায়ানও নিজের ভদ্রতা বজায় রাখতে পূর্বাশাকে সাথে নিয়ে গেল তাদের সম্মুখে। কথা বলার এক পর্যায়ে অফিসের একজন মেয়ে কলিগ পূর্বাশাকে দেখিয়ে জায়ানকে বলল, ইনি কে? জায়ান মৃদু হেসে তাকালো পূর্বাশার পানে। মেয়েটার চোখে চোখ রেখেই বলল, আমার স্ত্রী। জায়ানের স্ত্রী শুনে যেন মজা পেল তার অফিসের কলিগরা। এতক্ষণে চাইনিজ ভাষায় কথা বললেও এবার ইংরেজিতে পূর্বাশাকে শুনিয়ে শুনিয়ে বলল, আপনার মতো একজন সুদর্শন যুবক কিনা শেষ পর্যন্ত বিয়ে করেছেন এমন কুৎসিক নিগ্রোর মতো নারীকে? কি দেখে বিয়ে করলেন একে? পূর্বাশার মুখটা এখন মলিন হয়ে গেল। ছলছল করে উঠল তার চোখ। নিজের প্রতি নিজের আগেকার ঘৃণাগুলো যেন আবার তাজা হয়ে উঠল। এতদিন জায়ানের যত্নে ভালোবাসায় নিজের ভিতরকার কমতিগুলো সে ভুলে গিয়েছিল। জায়ানের হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিতে চাইল পূর্বাশা, কিন্তু জায়ান ছাড়ল না। সে আরো শক্ত করে ধরল মেয়েটার হাত। অতঃপর সম্মুখে দাঁড়ানো তার সাথে অফিসে কাজ করা কিছু মানসিক বিকারগ্রস্ত মানুষের পানে তাকিয়ে বলল, যেখানে দেখে শুনে বাছবিচার করে বিপরীত পক্ষের মানুষের খুঁটিনাটি কমতি বের করে বিয়ে হয়, সেখানে আর যাই থাকুক ভালোবাসা থাকে না। আর আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। কথাটা বলেই আর এক মুহূর্ত দাঁড়ালেন জায়ান। সম্মুখে দাঁড়ানো তার কলিগদের কাছ থেকে বিদায়ও নিল না, পূর্বাশার হাত টেনে নিয়ে অগ্রসর হলো বাসার উদ্দেশ্যে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। বেলা গড়িয়েছে অনেকটা, সূর্যটা তার তেজ ছড়িয়ে দিয়েছে আকাশে। যদিও শীতের সময় হাওয়াতে ততটা গরম অনুভূত হয় না, তবে বাইরেটা আলোকিত হয়ে উঠেছে বেশ। জায়ান অফিসে চলে গেছে অনেক আগেই। বাসায় একা একা বসে আছে পূর্বাশা। তার মাথা থেকে গতকালকে জায়ানের কলিগদের কথাগুলো কিছুতেই বের হচ্ছে না। ভিতরটা অপরাধ বোধে দগ্ধ হচ্ছে বারবার। মনে হচ্ছে জায়ান তার থেকে ভালো কাউকে পাওয়ার যোগ্যতা রাখে। সে কালো কুৎসিত আর জায়ান কত সুদর্শন, কিন্তু ছেলেটাকে সে ভালোও বেসেছে। তাকে ছাড়া বাঁচা একদম অসম্ভব হয়ে গেছে। পূর্বাশার ভাবনার মধ্যেই বেজে উঠল কলিং বেলটা। দৌড়ে সে গেল দরজা খুলতে। দেখলো একজন ডেলিভারি ম্যান এসেছে। পূর্বাশা একটা কাগজে সই করে তার হাত থেকে একটা ছোটখাটো প্যাকেট নিয়ে ঢুকলো ঘরে। প্যাকেটটা খুলতেই বেরিয়ে এলো কিছু ফর্সা হওয়ার প্রোডাক্ট। গতকাল মেলা থেকে ফিরে দুপুরের দিকে অনলাইনে অর্ডার করেছিল সে প্রোডাক্টগুলো। যে শপে প্রোডাক্টগুলো অর্ডার করেছিল সে শপটাও বাসার কাছাকাছি হওয়ায় তাড়াতাড়ি সেগুলো হাতে পেয়ে গেছে। প্রোডাক্টগুলো হাতে পেয়ে আর সময় নষ্ট করলো না পূর্বাশা। বোকার মতো কিছু না জেনে বুঝে সেগুলো লাগাতে শুরু করলো মুখে। লাগানোর পরপরই অবশ্য তেমন কিছুই হয়নি, তবে ঘণ্টাখানেকের মধ্যে পুরো মুখ জুড়ে লাল লাল দাগে ভরে উঠল। সাথে সাথে চুলকাচ্ছে আর জ্বলছে। এখন জায়ানকেও কল করতে পারছে না। তাকে কল করে এসব বললে নির্ঘাত রেগে যাবে, তাকে বকবে ভীষণ। ভয়ে মেয়েটা আর কল করল না জায়ানকে। মুখের চুলকানি আর জ্বলনি বন্ধ করার উদ্দেশ্যে মুখের উপরে ফ্রিজের ঠান্ডা পানি বের করে ঢালতে লাগলো। একেই তো ঠান্ডা, তার মধ্যে আবার ঠান্ডা পানি ঢালতে ঢালতে নাজেহাল অবস্থা মেয়েটার। কিন্তু তাতেও মুখের চুলকানি কিছুতেই কমছে না, আগের থেকে জ্বলছেও বেশি। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে পূর্বাশার। অতিরিক্ত ঠান্ডা পানি ঢালতে ঢালতে মাথাটাও ভার হয়ে উঠেছে। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। নিজেকে সামলে ধীর পায়ে দেয়াল ধরে কোনো রকম সোফার কাছে গেল সে। মুখের ওপর কিছু বরফ চেপে শুয়ে পড়ল সোফার উপরে। জায়ান ঘরে ফিরল দুপুরে। পাসওয়ার্ড দ্বারা দরজা খুলেই কিছুটা ভ্রু কুঁচকে গেল তার। ঘরটা কেমন নীরব নিস্তব্ধ, মনে হচ্ছে নেই কেউ। একটু পা চালিয়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল পূর্বাশাকে, কেমন নিথর হয়ে পড়ে রয়েছে। তার পাশেই বসে রয়েছে কোবরা। কণ্ঠে মিউ মিউ ধ্বনি তুলে পূর্বাশাকে তোলার আপ্রাণ চেষ্টা, কিন্তু মেয়েটা হুঁশ নেই কোনো। জায়ানের হৃদয় কেঁপে উঠল। দৌড়ে গেল সে মেয়েটার কাছে। আটকে উঠল যেন। সারা মুখে লাল লাল ছোপ ছোপ দাগে ভরে গেছে, শরীরটাও পুড়ে যাচ্ছে জ্বরে। জায়ান অস্থির হলো, হাত বাড়িয়ে আলতো হাতে কয়েকটা থাপ্পড় দিল পূর্বাশার গালে। ব্যাকুল কণ্ঠে ডাকল, কৃষ্ণময়ী, কৃষ্ণময়ী। মেয়েটা চোখ খুলল না, হয়তো জ্ঞান হারিয়েছে। অস্থির ভঙ্গিতে জায়ান আশেপাশে চোখ বুলালো। চোখে পড়ল বিউটি প্রোডাক্টগুলো। ছেলেটার আর বুঝতে বাকি রইল না পূর্বাশার মুখের লাল লাল ছোপ ছোপ দাগের উৎস।
মেয়েটা তার অগোচরে ফর্সা হওয়ার জন্য এসব ব্যবহার করেছে। হৃদয়ে ক্রোধ জেগে উঠল জায়ানের। কিন্তু না, এখন রেগে যাওয়া যাবে না। মেয়েটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি। দ্রুতই পূর্বাশাকে কোলে তুলে নিল জায়ান। গাড়ি বের করতে দেরি হবে বিধায় রাস্তায় বেরিয়ে সম্মুখে পাওয়া একটা ট্যাক্সি নিয়ে হাসপাতালের উদ্দেশ্য গেল তারা। খানিক পরেই পূর্বাশাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো জায়ান। হাসপাতালে পৌঁছাতেই কর্তৃপক্ষ দ্রুত ভর্তি করল পূর্বাশাকে। তাদের তত্ত্বাবধানে চিকিৎসাও শুরু করলো অতি দ্রুত। কিছুক্ষণের মধ্যেই পূর্বাশার জ্ঞান ফিরল। জায়ান যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মেয়েটার ক্যাবিনে গেল দেখতে তাকে। জ্ঞান ফিরে পূর্বাশা ঘুমাচ্ছে এখন। মেয়েটা নিজের বোকামির কারণে কি একটা বিপদেই না ঘটাতে যাচ্ছিল। জায়ান পূর্বাশার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। এর মধ্যেই একজন নার্স এসে ঢুকলো ভিতরে। জায়ানকে উদ্দেশ্য করে বলল, আপনাকে ডাক্তার রিচা ডাকছেন। জায়ান দেরি করল না বেশি। পূর্বাশার ঘুমন্ত মুখ পানে একবার তাকিয়ে গেল ডাক্তার রিচার ক্যাবিনের সম্মুখে। ক্যাবিনের দরজায় টোকা দিয়ে ইংরেজি বাক্যে বলল, আসবো। সাথে সাথেই ভিতর থেকে আওয়াজ এলো, জি আসুন। ভিতর থেকে অনুমতি পেতেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো জায়ান। মধ্যবয়স্ক এক নারী ডাক্তার বসে আছেন চেয়ারে। চোখে চশমা, ঘাড় পর্যন্ত কাটা ছোট ছোট চুল তার। ডাক্তার রিচা জায়ানকে দেখল চশমার ফাঁকা থেকে। অতঃপর কোমল কণ্ঠে বললেন, বসুন। জায়ান বসল। উদ্গ্রীব কণ্ঠে বলল, আমার স্ত্রীর কি অবস্থা ডাক্তার? ডাক্তার রিচা হাতে কিছু টেস্টের রিপোর্ট দেখতে দেখতেই বলল, দেখুন মিস্টার জায়ান, আপনার স্ত্রী যে কাজটা ঘটিয়েছে নিঃসন্দেহে তার ঝুঁকিপূর্ণ। তিনি যে প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন সেগুলো ত্বকের জন্য ক্ষতিকর। তার উপরে এই শীত ঋতুর মধ্যে উনি নিজের প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে ফেলেছেন। শরীরে এই অবস্থা, এমন ঠান্ডা লাগানো ওনার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। এই অবস্থা মানে আপনার স্ত্রী প্রেগনেন্ট মিস্টার জায়ান। এই অবস্থায় তার নিজের যত্ন প্রয়োজন, নিজেকে হাসি খুশি রাখা প্রয়োজন। তা না করে উনি নিজেকে অসুস্থ করে ফেলেছেন। ডাক্তার রিচার কথাগুলো কর্ণে পৌঁছাতে যেন থমকে গেল জায়ান। সে বাবা হতে চলেছে। তার ঘর আলো করেও ছোট্ট একটা প্রাণের আবির্ভাব ঘটতে চলেছে, যে তাকে আধো আধো কণ্ঠে বাবা বাবা বলে ডাকবে, তার ছোট ছোট হাত দ্বারা তার আঙুল ধরে হাঁটবে। অথচ এমন একটা সুখবর মেয়েটা কিনা এমন বোকামি করল। জায়ানের রাগ লাগছে ভীষণ। কে এই মেয়েটাকে ফর্সা হতে বলেছে? সে তো ওই কৃষ্ণবর্ণের রূপের অধিকারী কৃষ্ণময়কেই ভালোবাসে। তাহলে কেন এমন করলো মেয়েটা? মানুষের কথায়? কেন মানুষের কথা শুনতে হবে তাকে? সে মানুষের কথায় খায় নাকি পরে? নাকি একদিন না খেয়ে থাকলে মানুষ এসে খাইয়ে দিয়ে যায় তাকে? এই তো আজ অসুস্থ হয়ে ঘরে পড়েছিল, মানুষ এসে হাসপাতালে নিয়ে এসেছিল নাকি? আসেনি তো। তাহলে তাদের জন্য কেন এত নিজেকে বদলাতে হবে, সুন্দর করতে হবে? আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ী সুদর্শন। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। দিন দুই কেটে গেল সময়ের গতিশীলতার পাল্লায়। হাসপাতাল থেকে পূর্বাশাকে বাড়িতে নিয়ে এসেছে আজ। এই 2 দিন জায়ান হাসপাতালেই ছিল, সর্বক্ষণ লেগেছিল পূর্বাশার সাথে। তার ভালো খারাপ, কি লাগবে না লাগবে সবকিছুর খেয়াল রেখেছে, কিন্তু মেয়েটার সাথে কথা বলেনি একটা বারের জন্য। অতি প্রয়োজনে শুধু হ্যাঁ হুঁ করেছে। পূর্বাশা খেয়াল করেছে সবটাই। ভারী হয়েছে তার হৃদয়। বার কয়েক জায়ানকে শুধিয়েছেন কেন সে কথা বলছে না পূর্বাশার সাথে, কিন্তু জায়ান কোনো উত্তর দেয়নি। লোকটা কি বোঝে না, সে যদি পূর্বাশার সাথে কথা না বলে তবে কতটা কষ্ট হয় তার? নিজ বিল্ডিং এর সম্মুখে এসে গাড়ি থামল জায়ান। নিজের গাড়ি থেকে নেমে পূর্বাশাকে কোলে তুলে নিল। লিফটে চড়ে উঠে এলো তাদের ফ্ল্যাটে। ঘরের মধ্যে ঢুকে মেয়েটাকে সোফায় বসিয়ে সে উদ্যত হলো আবার নিচে নামতে। পূর্বাশা পেছন থেকে হাত টেনে ধরল জায়ানের। থমকে দাঁড়ালো ছেলেটা, তবে বলল না কিছুই। পূর্বাশার আখি পল্লব ভারী হলো। ধরা গলায় বলল, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? জায়ান উত্তর দিল না, উল্টো শক্ত হাতে নিজের হাতটা ছাড়িয়ে নিল পূর্বাশার হাত থেকে। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কান্নারত কণ্ঠে বলল, এমন করছেন কেন? আমার সাথে কথা বলছেন না কেন? আপনি কি জানেন না আপনি আমার সাথে কথা না বললে আমার কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু কি করতাম আমি? সবাই আমার গায়ের রং নিয়ে আপনাকেও তিরস্কার করে। আমার যে ভীষণ খারাপ লাগে। এতক্ষণে মুখ খুলল জায়ান। দাঁতে দাঁত চেপে সে বলল, তাই বলে তুমি এমন একটা কাজ করবে? আর কিসের তিরস্কার? এ সম্পর্কে আমি তোমাকে কখনো কিছু বলেছি? আমি তোমাকে তোমার গায়ের রং দেখেই ভালোবেসেছি। তোমার বিয়ে ভেঙে নিজের করে নিয়েছি। মানুষের কথায় কি আসে যায়? সংসার কি তুমি মানুষের সাথে করছো নাকি আমার সাথে করছো?
এইটুকু বলে থামলো জায়ান। আবার বলল, মানুষের রূপ সৌন্দর্য চিরকাল থাকে না, বয়সের ভারে নষ্ট হয়ে যায়, চামড়া কুঁচকে যায়, মেস্তাও পড়ে। তখন কি তুমি আমাকে ছেড়ে যাবে? আমার প্রতি তোমার ভালোবাসা কমে যাবে? কখনো না। তেমনি তোমার প্রতি আমার ভালোবাসাও কখনো কমবে না। তাতে তোমার রূপ সৌন্দর্যের প্রয়োজন নেই আমার। আর রইল মানুষের তিরস্কার, কি আসে যায় তাতে? আমার ভালোবাসা কি তোমার জন্য যথেষ্ট নয়? পূর্বাশা মাথা নিচু করল, অপরাধীর কণ্ঠে বলল, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম নিজেকে একটু সুন্দর করে তুললে হয়তো আমাকে নিয়ে আপনাকে আর কারো কাছ থেকে কটু কথা শুনতে হবে না, আপনারও ভালো লাগবে। তুমি যেমন আছো তেমনই আমার কাছে সবচেয়ে প্রিয়। আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এমন করব না। প্লিজ তবু আমার সাথে কথা বলা বন্ধ করবেন না, কথা বলুন আমার সাথে। জায়ান বসলো পূর্বাশার পাশে, আলতোভাবে হাত রাখলো পূর্বাশার পেটে, অতঃপর বলল, ইচ্ছে তো করছিল এক থাপ্পড়ে তোমার ফর্সা হওয়ার ভূত ছাড়িয়ে দিতে, শুধুমাত্র তোমার সাথে নতুন প্রাণটা থাকার জন্য। আর ভেবে পারিনি। পূর্বাশা চমকালো, নতুন প্রাণ মানে? তবে কি সে মা হতে চলেছে? পূর্বাশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো জায়ানের পানে। ছেলেটা বুঝলো তার তাকানোর মানে, আফসোসের সুরে বলল, কি অভাগা পুরুষ আমি, যেখানে আমার স্ত্রী আমাকে পৃথিবীর সবচেয়ে সুখকর সংবাদ বাবা হওয়ার সংবাদ দিবে, সেখানে আমি আমার স্ত্রীকে তার মা হওয়ার সংবাদ দিচ্ছি। পূর্বাশা নিশ্চিত হলো এবার। চোখ দুটো ভরে উঠল তার, আনমনেই হাতটা চলে গেল পেটে। সেই মা হতে চলেছে, তার শরীরে বেড়ে উঠছে নতুন এক প্রাণ, যে তাকে মা বলে ডাকবে, প্রথম মাতৃত্বের সুখ দেবে। পূর্বাশা ঝাঁপিয়ে পড়ল জায়ানের বক্ষে, নাক টেনে বলল, আমি মা হতে চলেছি জায়ান, আমি মা হতে চলেছি। জায়ান অবাক হলো, অবাক কণ্ঠে বলল, কি বললে তুমি, আবার বলো। আমি মা হতে চলেছি। তারপর কি বলেছে? তারপরে বলেছি আমি মা হতে চলেছি। দুইবার বলেছি এ কথা। আহা, এই দুইবার মা হওয়ার কথার মাঝখানে কি বলেছ? পূর্বাশা একটু ইতস্তত বোধ করলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, জায়ান, তুমি আমার নাম ধরে ডেকেছো কৃষ্ণময়ী? পূর্বাশা মাথা নুয়ে ফেলল, অস্ফুট করে বলল, হুম। জায়ান উৎফুল্ল হলো যেন, আনন্দিত ভঙ্গিতে জড়িয়ে ধরল পূর্বাশাকে। অতঃপর বলল, এত সুন্দর করে নাম ধরে ডাকলে তো আমি তোমাকে বছর বছর প্রেগনেন্ট করে দেব জান। পূর্বাশা লজ্জা পেল, কি সব নির্লজ্জ কথাবার্তা। মুখে একটু বাঁধলও না, লজ্জায় পূর্বাশা মুখে কুলু পারল, মুখ লুকালো জায়ানের বক্ষে। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ী সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। শীতটা একটু বেশিই পড়তে শুরু করেছি ইদানিং। যদিও রুমের ভিতরে হিটার থাকায় শীত তেমন লাগে না, পূর্বাশা সারাদিন শুয়ে বসেই কাটায়, আর ঘরের সব কাজকর্ম সামলায় জায়ান। রান্নাঘরে ঠন ঠন শব্দ শুনে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো পূর্বাশা, হেঁটে গেল রান্নাঘরের দিকে। দেখলো জায়ান রান্না করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পূর্বাশা ভ্রু কুচকালো, অতঃপর বলল, এখানে কি করছেন আপনি? রান্না করছি। আপনার অফিস নেই? আমি অসুস্থ ছিলাম বলে না হয় ছুটি নিয়েছিলেন, কিন্তু এখন ঘরে বসে মেয়ালি করছেন কেন? অফিসে যান, এসব আমি করে নেব। জায়ান শীতল দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, আমি ছুটি নেইনি, বরং চাকরিটাই আমি ছেড়ে দিয়েছি। পূর্বাশা যেন আশ্চর্য না হয়ে পারল না, হতবাক কণ্ঠে বলল, কি, কেন? আমার বউ প্রেগনেন্ট তাই। পূর্বাশা হতভম্ব হলো, বউ প্রেগনেন্ট বলে চাকরি ছেড়ে দিবে, এ কেমন কথা? পূর্বাশা কিছুটা ফুঁসে উঠল, প্রেগনেন্ট আপনার বউ, আপনি না। তো বউয়ের সেবা করতে হবে না? এমনি বউ যা পাগল, 2 দিন আগেই যে হারে নাকানি চোবানি খাইয়েছে আমাকে, এরপর আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। পূর্বাশা তপ্ত নিঃশ্বাস ফেলল, ভুলটা তারই। 2 দিন আগে যে কাণ্ড সে ঘটিয়েছে, সে কারণেই হয়তো তাকে নিয়ে ভয় পাচ্ছে জায়ান। পূর্বাশা কণ্ঠ নরম করল, অভয় দিয়ে বলল, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন জায়ান। একবার আমি যে ভুল করেছি, দ্বিতীয়বার সে ভুল করব না। তবুও আমার জন্য নিজের এত বড় ক্ষতি করবেন না। জায়ান মুচকি হাসল, হাতের কাজ রেখে এগিয়ে এলো পূর্বাশার কাছে। 2 হাতের মধ্যখানে মেয়েটার নরম গাল আবদ্ধ করে আলতোভাবে চুমু খেয়ে বলল, আমি নিজের কোনো ক্ষতি করিনি কৃষ্ণময়ী। তুমি হয়তো জানো না, আমার বাবা মায়ের চীনে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে। আমাদের প্রধান আয়ের উৎস সেখান থেকেই। চাকরিটা তো আমি শখের বশে করতাম, তবে এখন যে আসতে চলেছে তার আর গর্ভধারিণী আমার অধিক শখের, তাই তাদের যত্ন নেওয়া আমার বেশি প্রয়োজন। কিন্তু
কোনো কিন্তু নয়, আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি। এই মুহূর্তে আমার চাকরির থেকে তোমার যত্ন নেওয়া অধিক প্রয়োজন। বাবা মাকে দ্রুত চীনে চলে আসতে বলে দিয়েছি, তারাও চলে আসবে অল্প কিছুদিনের মধ্যেই। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। সময় বয়ে চলছে নিজস্ব গতিতে। ঋতুচক্রের আবর্তনে শীতের বিদায় জানিয়ে জায়গা নিয়েছে বসন্তকাল। অবশ্য এখন বসন্তকাল কিনা জানা নেই পূর্বাশার, তবে গাছে গাছে সুন্দর চেরি ফুলের সমাগম দেখে বুঝে নিয়েছে এখন বসন্তকাল। তাছাড়া তার জানা মতে চীনের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শীতকাল, আর তারপরেই তো বসন্তকালের আবির্ভাবের কথা। এদেশে মার্চ মাসের সমাপ্তি ঘটেছে অনেক আগেই। সেই হিসেবেও প্রকৃতিতে এখন বসন্তকালের অস্তিত্ব হওয়ার কথা। পূর্বাশার পেটটা কিছুটা উঁচু হয়ে উঠেছে, স্বাস্থ্য বেড়েছে, কেমন গোলুমুলু হয়ে উঠেছে। সেই সাথে চেহারার উজ্জ্বলতাও বেড়েছে অনেকটা। গর্ভকালীন সময়ে মেয়েরা যেন একটু বেশি সুন্দর হয়ে ওঠে, এই যেমন এখন পূর্বাশা হয়েছে। তার সাথে বেড়েছে তার জায়ানকে জ্বালানো। মাতৃত্বকালীন হরমোনের ভারসাম্যহীনতার কারণে পূর্বাশার স্বভাবের পরিবর্তন ঘটেছে অনেকটা। হুটহাট এটা ওটা আবদার করা, হঠাৎ রেগে যাওয়া যেন নিত্যই ঘটছে। আর এ সবটাই মুখ বুজে সহ্য করছে জায়ান। মিসেস শিও আর জাফর চৌধুরীও চীনে চলে এসেছেন ইতোমধ্যে। তারাও পূর্বাশার খেয়াল রাখছে বেশ ভালোভাবে। মধ্যরাত, চারদিকে নীরব নিস্তব্ধতা ছেয়ে গেছে। এই রাতে পূর্বাশার ঘুম ভেঙে গেল হঠাৎ। উঁচু পেটটা ধরে আস্তে ধীরে উঠে বসল সে। মনের কোণে আইসক্রিম খাওয়ার স্পৃহা জেগেছে ভীষণভাবে। আশেপাশে তাকালো মেয়েটা। জায়ান ঘুমিয়ে আছে তার পাশেই। পূর্বাশা মৃদুভাবে ধাক্কা দিল ছেলেটাকে। জায়ান ধরফরিয়ে উঠে বসল মুহূর্তেই। এদিক ওদিক না তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? পেটে ব্যথা করছে? হাসপাতালে নিতে হবে? এখনই কি ডেলিভারি হবে? পূর্বাশা ভ্রু কোচকালো। কি সব বলছে এই লোক? মাথা খারাপ হয়েছে নাকি এই মাঝরাতে? কপালে ভাঁজ ফেলে পূর্বাশা বলল, 5 মাসে ডেলিভারি? জায়ান যেন একটু স্বস্তি পেল। নয়তো হঠাৎ মাঝরাতে পূর্বাশার ধাক্কায় ঘুম ভেঙেই চিন্তিত হয়ে পড়েছিল সে। 5 মাসের কথাও বেমালুম ভুলে গিয়েছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলল জায়ান। অতঃপর প্রশ্ন করল, তো কি হয়েছে? ধাক্কাচ্ছিলে কেন? আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে খুব। জায়ান ভ্রু কুচকে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পূর্বাশার পানে। এই মেয়ে এত রাতে আইসক্রিম খাওয়ার জন্য তাকে এভাবে ডেকে তুলেছে। জায়ান তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, কোনো দরকার নেই, ঠান্ডা লাগবে। পূর্বাশার মুখটা ছোট হয়ে গেল। জায়ানের বাহু ধরে ঠোঁট উল্টে বলল, আমার আর পুচকুর ভীষণ খেতে ইচ্ছে করছে, প্লিজ এনে দিন না আইসক্রিম। জায়ান বালিশের পাশ হাতড়ে মোবাইলটা বের করলো। পাওয়ার বাটন টিপে সময় দেখল। এখন প্রায় 2টো বাজে। এই সময় নিশ্চয়ই তার জন্য কেউ দোকান খুলে বসে থাকবে না। জায়ান নমনীয় দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে। নরম কণ্ঠে বলল, এই রাতে আইসক্রিম কোথায় পাবো? কাল না হয় এনে দেব। পূর্বাশার মুখ ভার করল। নিজের পেটে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোর বাবা ভীষণ পচা পুচকু, একটু আইসক্রিম খেতে চাইলাম, তাও খাওয়াতে পারল না। তপ্ত নিঃশ্বাস ফেলল জায়ান। ঠান্ডা কণ্ঠে বলল, হয়েছে, আমার সন্তানকে আর আমার বিরুদ্ধে নিতে হবে না, দেখছি কি করা যায়। কথাটা বলে বিছানা ছেড়ে উঠল জায়ান। ঘরের পোশাকেই বেরিয়ে পড়ল সে। গাড়ি নিয়ে আশেপাশের আইসক্রিম শপগুলো খুঁজলো, কিন্তু কোনো শপ খোলা পেল না। শেষে নিজের রেস্টুরেন্টে গিয়ে আইসক্রিম নিয়ে বাসায় আসলো। আইসক্রিম নিয়ে রান্নাঘরে ঢুকে কিছুক্ষণ গুজগুজ করে একটা বাটিতে করে আইসক্রিম নিয়ে রাখলো পূর্বাশার সম্মুখে। বাটিতে আইসক্রিম দেখি চোখ যেন কপালে উঠল পূর্বাশার। বাটির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে সে বলল, এটা কি? যা নির্বিকার ভঙ্গিতে বলল, আইসক্রিম। এমন জুসের মতো গলা কেন? গরম করে দিয়েছি তাই। জায়ানের ঠান্ডা কথায় যেন মাথা ঘুরে উঠল পূর্বাশার। আইসক্রিম কেউ কখনো গরম করে খায়? যদি গরম করেই খেতে হয় তবে আইসক্রিম কেন হলো নাম? পূর্বাশা বিস্মিত কণ্ঠে বলল, আইসক্রিম কেউ গরম করে? আমি করি, কারণ আমার বউ কিংবা সন্তান কারো স্বাস্থ্য নিয়েই ঝুঁকি নিতে ইচ্ছুক নেই। পূর্বাশা মুখ ফুলালো। অতঃপর বলল, আমি এই আইসক্রিম খাবো না। জায়ান ভ্রু কুচকালো। আইসক্রিমের বাটিটা হাতে নিয়ে বলল, কত কষ্ট করে এই আইসক্রিম এনেছি আমি, জানো? এই রাত 2টায় কোথাও কোনো আইসক্রিম শপ খোলা নেই। শেষে আমাদের রেস্টুরেন্টে গিয়ে আইসক্রিম এনেছি, আর এখন বলছে আইসক্রিম খাবে না? খেতে তোমাকে হবেই। জায়ান চামচে আইসক্রিম নিল, ধরল পূর্বাশার মুখের সামনে। শান্ত কণ্ঠে বলল, খাও। পূর্বাশা মুখ ঘুরিয়ে নিল। জায়ান ধমকে উঠল সাথে সাথে। ধমকের সুরে বলল, খাও। পূর্বাশার ইচ্ছে না থাকা সত্ত্বেও তার খেতে হলো ওই গলানো গরম আইসক্রিম। আপনারা শুনছেন বইটই নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি।
প্রকৃতিতে হালকা শীত পড়তে শুরু করেছে আবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই দিন। গোসল টোসল সেরে বারান্দায় হালকা রোদে বসেছিল পূর্বাশা। হঠাৎ পেটে ব্যথা অনুভূত করলো মেয়েটা। প্রথমে দাঁত মুখ খিচে ব্যথা সহ্য করার চেষ্টা করলেও যখন ব্যথা অসহনীয় পর্যায়ে চলে গেল তখন চিৎকার করে উঠল পূর্বাশা। জায়ান ডাইনিং টেবিলের কাছে ছিল, খাবার নিতে এসেছিল সে। হঠাৎ পূর্বাশার চিৎকার শুনে দৌড়ে বারান্দায় গেল। মেয়েটার অবস্থা দেখে আটকে উঠল সে। বারান্দার মেঝেতে পড়ে ব্যথায় কাতরাচ্ছে মেয়েটা। জায়ান দেরি করল না কোনো, দ্রুত কোলে তুলে নিল মেয়েটাকে, গাড়িতে করে নিয়ে গেল হাসপাতালে। হাসপাতালে ঢুকতেই পূর্বাশাকে অপারেশন রুমে যাওয়া হলো। জায়ান অস্থির হয়ে পড়ল ভীষণভাবে। মেয়েটার জন্য চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে যেন। তবে শেষ পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। চীনের হাসপাতালের ডাক্তারগণ যথেষ্ট আন্তরিক এবং রোগীর সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে দেখেন। কিছুক্ষণ পরেই একজন নার্স শুভ্র রঙা কাপড়ে পেঁচানো ছোট্ট একটা প্রাণ নিয়ে বেরিয়ে এলো অপারেশন রুম থেকে। জায়ান ব্যস্ত পায়ে এগিয়ে গেল তার দিকে, অস্থির কণ্ঠে বলল, আমার স্ত্রী। নার্সটি চমৎকার হাসলেন, কোলে থাকা সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটিকে এগিয়ে দিলেন জায়ানের পানে এবং বললেন, অভিনন্দন মিস্টার জায়ান, আপনি একজন ফুটফুটে কন্যা সন্তানের জনক হয়েছেন আর আপনার স্ত্রীও সুস্থ আছেন। একটু পরেই তাকে কেবিনে শিফট করা হবে। জায়ান হাত বাড়িয়ে কোলে নিল। শুভ্র কাপড়ে মোড়ানো ছোট্ট বাচ্চাটিকে দেখে প্রফুল্ল হলো তার চিত্ত। প্রথম বাবা হওয়ার অনুভূতি। মেয়ের মুখ পানে তাকিয়ে চোখের কোণে পানির আভাস পেল সে। মেয়েটা একদম তার মতো হয়েছে, ধবধবে ফর্সা। জায়ানের কিছুটা রাগ লাগলো মেয়েটা কেন তার কৃষ্ণময়ীর রং পেল না। তাহলে তার ঘর জুড়ে দুটো কৃষ্ণময়ীর বিচরণ থাকত। একটু ঝুঁকে মেয়ের কপালে চুমু খেল জায়ান। মিসেস সিও এবং জাফর চৌধুরীও এগিয়ে এলেন তাদের নাতনির পানে। সদ্য ভূমিষ্ঠ হওয়া ছোট্ট শিশুকে কোলে নিতে যেয়ে যেন দুজন দিশেহারা হয়ে উঠলেন। আপনারা শুনছেন বইটুয়ে নিবেদিত অডিও বুক কৃষ্ণময়ীর সুদর্শন, লিখেছেন সাদিয়া শওকত বাবলি। কিছু সময় পরেই পূর্বাশাকে ক্যাবিনে শিফট করা হলো। জায়ান অপেক্ষা করল না আর। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মেয়েকে কোলে নিয়ে গেল সেই পূর্বাশার ক্যাবিনে তার সাথে দেখা করতে। মেয়েটার চেহারাটা এইটুকু সময়েই কেমন মলিন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে উঠেছে ওষ্ঠদয়। জায়ানের হৃদয়ে খারাপ লাগলো একটু। কতটা কষ্ট সহ্য করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটা তাকে বাবা হওয়ার স্বাদ অনুভব করালো। সে তুলনায় সে তো কখনোই কিছু করতে পারেনি পূর্বাশার জন্য। জায়ান মেয়েকে নিয়ে নিকটে গেল পূর্বাশার, বসলো মেয়েটার পাশে। একটু ঝুঁকে আলতোভাবে চুমু খেল প্রিয়তমার ললাটে। কোলের মেয়েকে দেখিয়ে বলল, দেখো আমাদের রাজকন্যা। পূর্বাশা ফ্যাকাশে ওষ্ঠজোড়া প্রসারিত করে হাসল একটু। মেয়ের মুখ পানে তাকিয়ে বলল, যাক, ও অন্তত আপনার মতো হয়েছে, আমার মতো কুৎসিত চেহারা পায়নি। জায়ানের রাগ হলো, থমথমে কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবে না, তুমি কুৎসিত নও, তুমি আমার দৃষ্টিতে সর্বাপেক্ষা সুন্দরী। এটুকু বলে থামলো জায়ান, আবার বলল, তোমার যদি এখন এই অবস্থায় এসেও এই কথা বলার থাকে তবে আমি চললাম আমার মেয়েকে নিয়ে। কথাটা বলেই মেয়েকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো জায়ান। হাঁটা ধরলো দরজার দিকে। পূর্বাশা অস্থির হলো, নিজের দুর্বল শরীরটা টেনে বসতে চাইল। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, যাবেন না প্লিজ, আমি আর এমন কথা বলবো না। পূর্বাশাকে এভাবে অস্থির ভঙ্গিতে উঠতে বসতে দেখে ছুটে গেল তার দিকে জায়ান। ব্যস্ত কণ্ঠে বলল, কি করছো তুমি? তুমি এখনো সুস্থ হওনি পুরোপুরি। পূর্বাশা একটু দমল, দুর্বল কণ্ঠে বলল, তাহলে আপনি চলে যাচ্ছিলেন কেন? জায়ান মেয়েকে কোলে নিয়ে আবার বসলো পূর্বাশার পাশে। এক হাতে নিজের কন্যা, অন্য হাতে প্রিয়তমা স্ত্রীকে আগলে নিল। অতঃপর বলল, যাচ্ছিলাম না তো, তোমাকে একটু ভয় দেখাচ্ছিলাম শুধু, যাতে তুমি আর কখনো এসব কথা মুখে না আনো। এটুকু বলে থামলো জায়ান। একটু সময় নিয়ে বলল, তোমাকে আমি কতটা ভালোবাসি তাকে তুমি জানো না? তোমার মুখ থেকে এসব কথা শুনতে কষ্ট হয় আমার। পূর্বাশা মৃদু হাসল, মাথা রাখলো জায়ানের বুকের একপাশে। কোমল কণ্ঠে বলল, আর বলবো না। আপনাকে আমি কিভাবে কষ্ট দেই বলুন তো? আপনি যে আমার একান্ত ব্যক্তিগত সুদর্শন পুরুষ। জায়ান হাসল। পূর্বাশার চুলের ভাঁজে আলতো করে চুমু খেয়ে বলল, ঠিক, আমি শুধুমাত্র আমার কৃষ্ণময়ী সুদর্শন পুরুষ, আর এইভাবেই রয়ে যেতে চাই সারাটা জীবন। বাংলা ভাষার সবচেয়ে বড় ইবুক অ্যাপ বইটইয়ের সব এক্সক্লুসিভ অডিও বুক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বইটি শুনে ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জানুন। বইটই, কণ্ঠে জীবন্ত বই।